আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ম্যারাথন ক্লাস এবং আজকে প্রথম ক্লাস দ্বিতীয় পত্রের। তো সবাই একটু ক্লাসটায় দ্রুত জয়েন করে ফেলি এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবো আর ক্লাসটা একটু শেয়ার করে দিব। সবাই একটু দ্রুত জয়েন করে ফেলি। আজকে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায় কভার করবো, একটা হচ্ছে 5 এবং 6। নেক্সট দিন আমরা চেষ্টা করবো দুইটা অধ্যায় কভার করা, তারপরের দিন হচ্ছে একদম ক্লোজ করে আমরা এমসিকিউ সিকিউ শেষ করবো, ঠিক আছে? আজকে এই অধ্যায়ের যে এমসিকিউ সিকিউ আসে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব, কোন কোন টপিক। এবং দুইটা অধ্যায় কিন্তু সহজও আছে এবং গুরুত্বপূর্ণ টপিক, বেশি কোশ্চেন আসার মতো অধ্যায় 5 অধ্যায়টা, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন করি এবং আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করব, শেয়ারও করে দিব। সবাই একটু দ্রুত জয়েন করি, ঠিক আছে? সবাই জয়েন করলে আমরা শুরু করব যে আমরা মানসিক যে চাপ এবং হচ্ছে এটার মোকাবেলা, এই অধ্যায়টা দেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে, তারপরে অধ্যায় হচ্ছে আমাদের মূল্যবোধ। এই দুইটা অধ্যায় কভার করতে পারলে আশা করি আমাদের অনেকটাই কভার হয়ে যাবে, ঠিক আছে? অনেকটাই কভার হয়ে যাবে। সবাই একটু জয়েন করে ফেলি, দুইটা অধ্যায় শেষ করতে হবে আজকে আমাদের। অধ্যায় 5 যেটা আমরা এখন করাবো, আর হচ্ছে 6, ঠিক আছে? এই দুটো অধ্যায় পড়লে আশা করি আমাদের কিন্তু এমসিকিউ প্লাস সিকিউর অনেকটা বড় একটা অংশ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে সবার মনোবিজ্ঞান পরীক্ষা কেমন হয়েছে একটু জানিও, যে কেমন দিলা পরীক্ষা আজকে। আমাদের সাথে আব্দুল আল হাসান জয়েন করছে, আমাদের সঞ্জু জয়েন করছে। স্যার দুইটা পত্র মিলে 5 দিবে? ওকে ওকে ওকে, হ্যাঁ, দুইটা পত্র মিলে পাস এমনটা তো না, এক পত্র মিলেই তো 5 মার্ক ইন্ডিভিজুয়াল করা লাগে। যেমন 6 পেলে এমসিকিউতে পাস, মানে যেগুলো হচ্ছে তোমার সাবজেক্ট 4 সাবজেক্ট 25-এর ভিতরে, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করে ফেলি। দেখো আমরা এই দুইটা অধ্যায় শেষ করবো কিন্তু আজকের ক্লাস, সবাই দেখো, খেয়াল করো। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, এই অধ্যায়টা অনেক সহজ, মানে সহজ বলতে খুবই সহজ। মানসিক চাপ আমাদের সবারই থাকে, মানসিক চাপ নাই এমন মানুষ পাওয়া যাবে না, এবং এটা কীভাবে মোকাবেলা করব সেই প্রসেসগুলো খুবই ইজি অধ্যায় এবং সুন্দর একটা অধ্যায়। দেন আমরা যে 6 অধ্যায় পড়বো সেটা হচ্ছে মূল্যবোধ। দেখো আমরা যেহেতু সেকেন্ড পেপারে সময় পাচ্ছি, আমরা কিন্তু ফার্স্ট পেপারে সময় পাই নাই। একদিন মানে যেদিন তোমরা পরিণতি পরীক্ষা ছিল তার পরের দিন ছিল মনোবিজ্ঞান পরীক্ষা, সুতরাং আমরা সময় পাই নাই, জাস্ট দুইটা ক্লাস নিয়েছিলাম, বিকালে একটা আর হচ্ছে রাতে একটা, যার কারণে তোমাদের যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি। আর আজকে যেহেতু আমরা সময় পাচ্ছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, আজকে আমরা একটা ক্লাস নিব, আগামীকালও নিব, তারপরে শনিবারেও নিব, মানে বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমরা ক্লাস নিব। তাহলে কিন্তু আমাদের অধ্যায়গুলো ভালোভাবে আমরা আলোচনা করে শেষ করতে পারবো। যারা আগে ক্লাস মানে আগে পড়ো নাই ভালো করে, কোনো সমস্যা নাই ভাই, ক্লাসগুলো করো এবং ক্লাস শেষে তুমি জাস্ট ওই আমি এমসিকিউ সিকিউর পয়েন্টগুলো বলে দেবো, ভাই এই টপিকটা পড়ো, দেন তোমরা বাসায় একটু সময় দিবা, দ্যাটস এনাফ, ঠিক আছে? এমসিকিউ ভাই কঠিনই হয়, এমসিকিউ সহজ হয় না, কারণ ফার্স্ট পেপার মনোবিজ্ঞান ফার্স্ট পেপার কিন্তু পুরোটাই একদমই জীববিজ্ঞানের মতো, মানে বায়োলজির অনেক অধ্যায় চলে আসছে ওখানে, যার কারণে একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, ওকে। আমাদের সামজে বলছে ওর সিকিউ ভালো হলে এ প্লাস চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করতে পারি। খেয়াল করি আমরা এই অধ্যায়ের যে যে পয়েন্টগুলো পড়বো, খেয়াল করো যে আমাদের মানসিক চাপটা কি, দেন হতাশা, অসহায়ত্ব, কর্মভার, মানে আমাদের যে মানুষ কিন্তু কর্মভারের কারণে কিন্তু এই যে মানসিক চাপ বেশি ফিল করে। তারপরে হচ্ছে দ্বন্দ্ব, ঠিক আছে? দেন আত্মরক্ষামূলক কী কী কৌশল সে অবলম্বন করতে পারে নিজেকে সেভ রাখার জন্য। তারপর হচ্ছে অবদমন, এই অবদমন টপিকটা গুরুত্বপূর্ণ। দেন অপব্যাখ্যা, দেন প্রত্যাবৃত্তি, প্রতিক্ষেপণ, এই টপিকগুলোই আমাদের আসবে পরবর্তীতে। তো খেয়াল করতে পারি আমরা তারপর থেকে।
তো এইটা একটু খেয়াল করি, জাস্ট এখানে আমাদের মানে যে টপিকগুলোর কথা বলছে একটু একটু খেয়াল করব যে আসলে মানসিক চাপটা কি। আমরা অনেকে আসলে মেন্টালি বিকারগ্রস্ত হয়ে আছি কিন্তু বুঝি না আসলে মেন্টালি যে বাজে অবস্থা আছে। দেখো, মানুষকে তার সামাজিক পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত কি করতে হয়, খাপ খায়া নিতে হয় বা অভিযোজন করতে হয়, ঠিক আছে। তাকে হচ্ছে নতুন পরিবেশের সাথে খাপ খায়া নেওয়া লাগে, কারণ তুমি অন্য একটা পরিবেশে গেছো, তোমার সেই পরিবেশের সাথে ইউজ টু হওয়া লাগবে, না হলে কিন্তু তুমি সাফার করবা। তো সেখানে দেখতেছি এই খাপ খাইয়ে নেওয়া বা কোনো সরল যে প্রতিক্রিয়া বা সহজবোধ্য একটা বিষয় নয়। কিন্তু নতুন পরিবেশে গেলে যাদের পিতামাতা হচ্ছে মানে সরকারি চাকরি করতো, মানে এক জায়গা থেকে আরেক জেলায় যেতে হতো, তাদের কিন্তু এইটা অভিজ্ঞতা আছে যে অন্য পরিবেশে গেলে তাদের কিন্তু মানিয়ে নেওয়া মানে কঠিন হয়ে যেত। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বুঝে, বাস্তবিক অভিজ্ঞতা আছে। সুতরাং আমরা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে গেলে আমাদের কিন্তু সবকিছু মেনে নেওয়া একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তারপরে একই পরিস্থিতির সঙ্গে অভিযোজন বা খাপ খাইয়ে চলার জন্য বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্নভাবে চেষ্টা করে, মানে সবাই কিন্তু একই প্রসেসে কাজ করে না, মানে তাদেরকে ভালো রাখার জন্য প্রত্যেকে ভিন্ন ভিন্ন ওয়ে কিন্তু অবলম্বন করে। তো কিন্তু অনেক সময় দেখা যায় কি আমাদের এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়, মানে আমাদের এই প্রচেষ্টা যেগুলো নিই সেগুলো আসলে আমাদের মানে ফ্রুটফুল হয় না, মানে অনেক সময় আমাদের এগুলো কি হয়, যেগুলো নিই সেগুলো আজ কাজে আসে না, ঠিক আছে। তো এর ফলে আমাদের চাহিদা অতৃপ্ত থেকে যাচ্ছে, মানে আমরা যেটা করতে যাচ্ছি যার মাধ্যমে সেটা কিন্তু হচ্ছে না। সাপোজ আমরা পড়ার রুটিন বানাই কিন্তু সেটা আসলে পারফেক্টলি ফলো না করতে পারলে আমাদের কিন্তু কি হয়, আমাদের ওই যে যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ করতে পারে না, সুতরাং আমরা হতাশ হয়ে যাই। তো যে বস্তুকে লাভ করলে চাহিদার তৃপ্তি ঘটবে তা পাবার পরে যদি মানে দ্রুতিক্রম মানে দূরের কোনো জিনিসের যে বাধা থাকে এটার উপস্থিত হয় বা চাহিদাজনিত অস্বস্তি প্রশমিত না হয়, মানে চাহিদা যেটা ছিল সেটা তুমি ফুলফিল করতে পারো নাই, সেই ক্ষেত্রে কি হবে, তাহলে কিন্তু আমরা ব্যর্থতা বোধ করি, মানে আমাদের যেটা দরকার ছিল বা আমরা যেইভাবে যার জন্য কাজ করছিলাম সেটা যদি না পাই তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে ব্যর্থ মনে হয় এবং আমরা তখন হতাশায় পীড়িত হই, যা কষ্টকর এবং মানসিক চাপের সৃষ্টি করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে মানসিক চাপ আসলে কিভাবে আসে, ঠিক আছে। এই যে অনেকগুলা মানে প্রসেস এখানে বললো। এখন যদি দেখি কোনো একজন ব্যক্তি তার জীবনে কখনো মানসিক চাপে পড়েনি এমন কথা কিন্তু আসলে বলাটা যায় না, ঠিক আছে। এই অধ্যায়ের বেসিক কথা এগুলা। তারপর প্রতিটি ব্যক্তির মধ্যে কিছু পরিমাণ চাপ থাকা প্রয়োজন, কেননা এই চাপের কারণে কিন্তু ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায়। তার মানে আমাদের একটা জিনিস দেখতেছি, আমাদের চাপও থাকা দরকার, যে একবার চাপ ফ্রি থাকবা তুমি তাহলে কিন্তু হবে না, চাপ থাকলে কিন্তু সে সামনের দিকে আগাতে পারে, ঠিক আছে। তো তবে চাপের পরিমাণ যাতে এমন না হয় যে এর কারণে ব্যক্তি অন্য কোনো কাজকর্ম করতে পারছে না, মানে হচ্ছে এত বেশি চাপও থাকা যাবে না, তাহলে কিন্তু ভালো মানে সে কিন্তু সামনে আগানোর পথে তার বাধা হবে। যেমন আমরা বলি চাপ থাকা ভালো, ঠিক আছে, কিন্তু তোমার মনে করো তোমার মানে যে আমাদের দৈনন্দিন কাজ কাম সেটার পথে আমাদের বিঘ্ন ঘটতেছে সেই চাপের কারণে, তাহলে কিন্তু আমাদের ওই চাপটা আমাদের মানে হ্যাম্পার করবে, আস্তে আস্তে আমরা মানসিক বিকারগ্রস্তর পথেই কিন্তু রওনা হব। তার মানে মনে করো ওই যে যারা মানে আমরা বলি না সবাইকে বন্ধুদের খেয়ে যে পাবনায় পাঠাতে হবে, পাবনায় যে পাঠানোর কথা কেন বলি ভাই, ওখানে যারা যায় তাদের অবস্থা কতটা খারাপ অবস্থা চলে গেছে, তার কারণে তাদেরকে ওই পাবনায় শিফট করা লাগে, ঠিক আছে। এই জন্য আমাদের এই দিকে একটু খেয়াল রাখতে হবে, আমরা যে খেপাই মানুষকে একটু ভালোভাবে খেপাতে হবে, মানে বুঝে শুনে, ঠিক আছে। তো আমরা বলছিলাম এই কারণে আসলে আমাদের চাপটা বেশি থাকা দরকার না, চাপ থাকা দরকার বাট বেশি না, যাতে আমাদের প্রাত্যহিক লাইফে সমস্যা হয়। তো নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিচ্ছে তারা, কিন্তু এমন আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষ আছে, সুতরাং আমাদের তাদেরকে একটু খেয়াল করা দরকার। আমাদের পরিবারে আছে, আমাদের বন্ধুরা আছে, যে তারা হচ্ছে আমাদের কি করছে, নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, একদমই সংকীর্ণ করে নিচ্ছে সবকিছুকে, মানে চার দেওয়ালে বন্দি করতেছে। তো তাদেরকে আমাদের সময় দেওয়া দরকার, তাদেরকে একটু বোঝা দরকার, ঠিক আছে। এইগুলো একটু আমরা খেয়াল করবো অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। ওকে, তারপরে দেখি যে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ঠিক আছে। এই সব আমাদের দেখো এখানে প্রত্যেকে, যদি তোমাদের বলি ভাই এখানে তোমরা কে কে মানসিকভাবে মানসিক চাপটা তোমরা ফিল করো না, এমন কেউ থাকলে একটু আমাকে রেসপন্স করো যে ভাই আমি মানসিক চাপ ফিল করতেছি না, তার সাথে আমি কন্ট্যাক্ট করবো, ঠিক আছে। এমন কেউ থাকলে একটু বলিও। ফার্স্ট পেপার আসলে কঠিন ছিল, তোমাদের এক্সাম খারাপ হয়েছে, আর আমি এখানেও বেশি হেল্প করতে পারি না যেহেতু দুইটা ক্লাস নিচ্ছি একদিনে। আমাদের সেকেন্ড পেপার তুলনামূলক সহজ আছে, প্রথম কয়েকটা অধ্যায়। তো এই অধ্যায়গুলো যদি আমরা ভালো করে একটু শেষ করতে পারি আশা করি আমাদের ওইটা কাভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইয়ারের আমরা তো সবারই ক্লাস নিই, আমাদের হচ্ছে পেইড ব্যাচ আছে, এটা তো আমাদের ফ্রি ক্লাস হচ্ছে, ঠিক আছে।
ওকে, তাহলে দেখো আমাদের যে মনোরোগ চিকিৎসক আমাদের সিগমন্ড ফ্রয়েড কথা বলছে, উনি কি বলছেন যে মনোসমীক্ষণ নামে একটি মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করছেন। সিগমন্ড ফ্রয়েড মনোসমীক্ষণ নামে একটি আমাদের কি করছে মনোচিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেন। তার প্রদত্ত যে মানব সত্তার অবচেতন এবং হচ্ছে আত্মরক্ষণ ও স্বপ্নের প্রতীকী ব্যাখ্যা অনেক জনপ্রিয়। তিনি যে এটা অবচেতন এবং আত্মরক্ষণ যে এবং স্বপ্নের প্রতীকী যে ব্যাখ্যাটা করছে এটা কিন্তু অনেক জনপ্রিয়, ঠিক আছে। তো সিগমন্ড ফ্রয়েড সারা জীবন মানব মনের গভীর থেকে অপার রহস্য উদ্ঘাটন করেছেন। উনি সবসময় মনোসমীক্ষণ যত কিছু আছে সেগুলো নিয়ে রিসার্চ করছিল, ঠিক আছে। তাহলে ওভারঅল আমাদের এই অধ্যায়টা নিয়ে যতটা বেসিক জিনিস ছিল আমরা শেষ করছি, এখন আমরা জাস্ট আগাবো, ঠিক আছে। এখন মানসিক চাপটা কি আমরা একটু খেয়াল করি। দেখো এখানে বলছে আমাদের প্রেষণা পূরণে, মানে হচ্ছে মানুষের চাহিদা বা মানুষের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বা সন্তুষ্টি অর্জনের ব্যর্থতা, মানে সন্তুষ্টি অর্জনের পথে ব্যর্থতা থেকে মানুষের যে অভ্যন্তরীণ জগতে যে বেদনাদায়ক অনুভূতি সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রেষণা বা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের সন্তুষ্টি অর্জনের পথে যদি বাধা সৃষ্টি হয় এবং তার থেকে মানুষের মানে মনোজগতে যে বেদনাদায়ক অনুভূতি সৃষ্টি হয়, আমরা তাকে বলছি কি, তাকে বলছে হচ্ছে মানসিক চাপ, ঠিক আছে। তাহলে মানসিক চাপ মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোনো একটা সন্তুষ্টি পথে বা কোনো একটা লক্ষ্য অর্জনের পথে যেটা বাধা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে মানসিক চাপ, ঠিক আছে। শহীদ, তোমার কমেন্ট অ্যান্সার না দিলে তুমি বারবার একই কমেন্ট করতেছো, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের ফ্রি ক্লাস আপাতত এইভাবে এই যেগুলো হচ্ছে এগুলো তোমরা করতে পারো চাইলে, যে মেগে ম্যারাথন ক্লাস এবং ফার্স্ট ইয়ার পেইড আমাদের ব্যাচ চলতেছে একটা গোল্ডেন ব্যাচ, ওটাতে হচ্ছে তুমি চাইলে এনরোল করতে পারো, ঠিক আছে। এখন দেখো আমরা বলছিলাম যে মানসিক চাপ হলো এমন এক অস্বস্তিকর অবস্থা। মানসিক চাপ হচ্ছে একটি অস্বস্তিকর যে অবস্থা যা ব্যক্তি মানুষের কোনো প্রেষণা পরিপূর্ণ না হওয়ার ব্যর্থ থেকে সৃষ্টি হয়। মানে এক কথাই আমাদের বলতেছে, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখো, প্রেষণা বা সন্তুষ্টি অর্জনের পথে বাধা হচ্ছে, সেটা হচ্ছে মানসিক চাপ। এবং যে স্ট্রেস, এই যে স্ট্রিক টাচ থেকে আসছে, ল্যাটিন শব্দ স্ট্রিক টাচ থেকে আসছে স্ট্রেস শব্দটা, ঠিক আছে, একটু মনে রাখিও। এখন দেখো এই যে বাংলা প্রতিশব্দ এটা বলছে দুর্দশা, মানে মানসিক চাপ এইটাকে বলছে দুর্দশা, ঠিক আছে, দুর্দশা মানে সে ঠিক নাই। এখন বলছে ইংরেজি যে স্ট্রেস শব্দের বাংলা অর্থ চাপ বা পীড়ন, আর স্ট্রেস বা মেন্টাল যে স্ট্রেস এর বহুল ব্যবহার কিন্তু বাংলায় আছে, এবং যেটাকে আমরা জাস্ট বলি মানসিক চাপ, ঠিক আছে, যেটাকে আমরা বলি মানসিক চাপ। ওকে, তাহলে এখন দেখো মানসিক চাপের ক্ষেত্রে এই টপিকটা একটু ভালো করে বুঝলে আমরা অনেক কিছুই মানে বুঝবো। দেখো আমাদের বলছে মানসিক চাপ আমরা কখন ফিল করি, যখন আমরা বাধা পাই। কি কি ক্ষেত্রে বাধা পাই, যে আমাদের চাহিদা মানে ডিমান্ডটা আছে সেই ডিমান্ডের ক্ষেত্রে আমি বাধা পাচ্ছি, এবং আমার যে লক্ষ্য মানে আমি একটা ফিক্স করছি, আমার একটা মানে এইম, সেটা আমি বাধা পাচ্ছি। সাপোজ মনে করো হচ্ছে আমার মানসিক চাপ কখন ফিল মানে চাপ বোধ করছি, কখন মনে করো একটা চাহিদা মানে আমার একটা লাগবে একটা জিনিস আমি চাচ্ছি বাট আমার দিচ্ছে না, কারণ আমি বাধা পাচ্ছি। আবার আমি মনে করো একটা লক্ষ্য স্থির করছি সেটা আমি পূরণ করতে পারছি না, সেই ক্ষেত্রে বাধা পাই। তাহলে সেই ক্ষেত্রে আমার কি হবে, সবসময় আমি মানসিক চাপটা ফিল করবো, ঠিক আছে। জাস্ট যখন তুমি সিকিউ কোশ্চেন লিখবা মানসিক চাপ এই অধ্যায় নিয়ে, তখন জাস্ট এইরকম চিত্র আঁকালে সারা খুশি হবে এবং নাম্বার কিন্তু বেশি দিয়ে দেবে, ঠিক আছে, রিলেটেড কোশ্চেনগুলোতে। তাহলে বললাম যে চাহিদা এবং লক্ষ্যের বাধা সৃষ্টি হলে সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ। আই গেস তাহলে বুঝছো এটা। আমরা তারপরে চলে যাই, দেখো এখানে অনেকগুলো সংজ্ঞা আছে আমাদের। যদি আমাদের অনেকের সংজ্ঞা দেখি তাহলে বুঝবো যে মানসিক চাপ হচ্ছে এক ধরনের অভ্যন্তরীণ শারীরিক অবস্থা যা শরীরের চাহিদার কারণে আমাদের কি করে, চাহিদার কারণে সৃষ্টি হয়, অথবা পরিবেশগত সামাজিক অবস্থা যা ভীষণভাবে ক্ষতিকর এবং নিয়ন্ত্রণ অযোগ্য এবং সমাধানের অযোগ্য হয়ে যায়, সেগুলো হচ্ছে মানসিক চাপ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লাস্টে চলে আসি। এখন মানসিক চাপের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, মানে মানসিক চাপ আমরা তো বুঝলাম, সংজ্ঞা আকারে বুঝলাম, দেন মানসিক চাপের মানে কিভাবে হচ্ছে সেটাও দেখলাম। এখন আমরা জাস্ট বুঝবো যে মানসিক চাপের আসলে বৈশিষ্ট্য কি কি, মানে কোন কোন জিনিসগুলো দেখলে বুঝবো যে এটা তিনি হচ্ছে মানসিক চাপের মধ্যে আছে, ঠিক আছে। ওকে, তোমরা কি বুঝতে পারছো? একটু বলিও যে স্যার বুঝতে পারতেছি, না হলে ক্লাস থেকে হারাই গেলে তো আমি বুঝবো না। এখন দেখো মানসিক চাপের বৈশিষ্ট্যগুলো কি কি। ফার্স্ট বলতেছে মানসিক চাপ স্নায়ুতন্ত্র, গ্রন্থি ও হৃৎপিণ্ডের কাজের উপর বাধা প্রয়োগ করে। মানে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র, গ্রন্থি এবং হচ্ছে হৃৎপিণ্ডের কাজে বাধা সৃষ্টি করবে হচ্ছে আমাদের মানসিক চাপ, ঠিক আছে। পরে বলছে মানসিক চাপ আমাদের শারীরিক, পরিবেশগত, সামাজিক ঘটনা দ্বারা সৃষ্টি হয়। মানে শারীরিকভাবে সৃষ্টি হয়, পরিবেশগত অনেক মানে
ফ্যাক্টর থেকে সৃষ্টি হয় এবং সামাজিক নানা ঘটনা থেকে সৃষ্টি হয়। তারপর বলছি মানসিক চাপ আচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মানসিক চাপে থাকলে কিন্তু মানুষের আচরণে নেতিবাচক প্রভাবটা পড়ে। দেন মানসিক চাপ আচরণের উপর নেতিবাচক প্রভাব, দেন চাপ আমাদের মস্তিষ্কও দুর্বল করে দেয়, মানে আমাদের স্মৃতিশক্তি একবার লোপ পাবে, আমরা অনেক কিছু মনে করতে পারবো না মানসিকভাবে চাপে থাকলে। দেন হচ্ছে হতাশা এবং মানসিক বিহ্বলতা সৃষ্টি, মানসিকভাবে সে কিন্তু অসুস্থ থাকবে। এই জন্য আমরা বলে থাকি যে শারীরিক অসুস্থতা চাইতে কিন্তু মানসিক অসুস্থতার মানে সুস্থতার ক্ষেত্রটা বেশি খেয়াল করতে হবে, মেন্টালি যে ঠিক থাকাটা, ঠিক আছে। তারপরে বলছে মানসিক চাপ মর্মপীড়া সৃষ্টি করে, মর্মপীড়া বা মনের যে পীড়া সৃষ্টি করে এবং ব্যক্তির জীবনকে দুর্বিষহ করে দেয়। ব্যক্তিভেদে একই উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ায় চাপের পরিমাণ কম বেশি হতে পারে। আমরা দেখো আজকে কিন্তু অধ্যায় দুইটা যে পড়াবো, দুইটা অধ্যায় কিন্তু একদমই বেসিক থেকে পড়াচ্ছি, কোনোটাই ফ্রিতে দিচ্ছি ভাই, এমন না তোমাকে টাকা দিয়ে বলছি ভাই ক্লাসটা করো, ফ্রিতে দিচ্ছি। সুতরাং তোমাদের থেকে জাস্ট তোমরা ক্লাসটা করো, তোমরা মানে উপকৃত হও। অনেকের ফার্স্ট ইয়ার পরীক্ষা খারাপ হয়েছে কারণ কোশ্চেন খুবই হার্ড হয়েছে। মনোবিজ্ঞান কিন্তু এতটা সহজ সাবজেক্ট না, গ্রুপ সাবজেক্ট, বাট গ্রুপ সাবজেক্ট A+ পাওয়ার ক্ষেত্রে মনোবিজ্ঞানে কিন্তু ভালো করতে হবে। এবং ফার্স্ট পেপার খারাপ হয়েছে, সেকেন্ড পেপারে যদি একটু মার্কসটা বেশি উঠে তাহলে আই গেস সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে। অপশনাল হলে তো তারা আগে A+ ইনশিওর করতে হয়, ঠিক আছে। এখন দেখো আমরা বলছি মানসিক চাপ মর্মপীড়া সৃষ্টি করে, জীবনকে দুর্বিষহ করে দেয়। ব্যক্তিভেদে একই উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ায় চাপের পরিমাণ কম বেশি হতে পারে, চাপের পরিমাণ কম বেশি হতে পারে। তারপরে মানসিক চাপ কোনো একটি মাত্র স্যার শহীদ, তোমার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ তুমি আমাদের ইনবক্সে মানে করো। আমি যেহেতু ক্লাস নিচ্ছি, তোমাকে যদি বারবার আমি হচ্ছে মানে রিপ্লাই দিতে থাকি তাহলে আমার ক্লাসে ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো সবাই একটু খেয়াল করো। বলতেছি যে ব্যক্তিভেদে একই উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া চাপের পরিমাণ কম বেশি হতে পারে, মানে হচ্ছে তোমার কাছে যে জিনিসটা হচ্ছে চাপ মনে হচ্ছে বাট আমার কাছে সেই জিনিসটা চাপ মনে হচ্ছে না। সুতরাং ব্যক্তিভেদে প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা মানে ভ্যারি করে এটা এক জিনিসগুলা, ঠিক আছে, বা উৎসগুলা। মানসিক চাপ কোনো একটি মাত্র কারণ থেকে সৃষ্টি হয় না, একটি মাত্র ঘটনা থেকে ব্যক্তি প্রতিক্রিয়া করে না, মানে হচ্ছে একভাবে মানুষ আঘাত পেলে সে কিন্তু মানে ওটা ফিল করবে না। যদি অনেক সাইড থেকে সে হচ্ছে আঘাতটা প্রাপ্ত হয় তাহলে কিন্তু সে মানসিকভাবে চাপটা ফিল করবে। দেন মানসিক চাপ মাদকাসক্তি, অপরাধ প্রবণতা, আত্মহত্যার মতো ঘটনা সৃষ্টি করে। মানে মানসিক চাপ থাকলে মানুষ হচ্ছে নিজেকে রিলিফ করতে চায় বা একটু ভালো থাকার জন্য সে কিন্তু মাদকাসক্ত হয়ে যায়, মানে সিগারেট, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল সবই খাইছে। তো মানে এক কথা সে মাদকাসক্ত হয়ে যায়। মানে মাদকাসক্ত তখনই হবে যখন সে বারবার ওটা নেশার মতো হয়ে যাবে, তার সাথে মানে তার লাইফের সাথে ইউজড হয়ে যাবে। যেমন আমাদের যে ক্ষুধা, তৃষ্ণা, পিপাসা লাগে না, ঠিক তেমনি তারও সিগারেট, তারও হচ্ছে নেশা জাতীয় দ্রব্য লাগবে। দেন হচ্ছে বলছি অপরাধ প্রবণতা, সে বারবার অপরাধের দিকে ধাবিত হয়, সে অনেকগুলো অপরাধের সাথে নিজেকে মানে জড়াই ফেলে। দেন বলছে হচ্ছে আমাদের আত্মহত্যার মতো ঘটনা সৃষ্টি হয়, মানে এক সময় যে সে যদি আর সহ্য না করতে পারে, কোনোভাবে নিজের এই মানসিক অবস্থা থেকে নিজেকে একটু সান্ত্বনা রাখতে পারে, তাহলে কিন্তু সে আত্মহত্যা করে বসে, ঠিক আছে। তাহলে এই যে মানসিক যে আমরা চাপের কথা বলছিলাম, এই যে বৈশিষ্ট্যগুলো পড়াইছি, এখন বুঝছো কিনা একটু বলো তো ভাইয়া, বুঝছো কিনা? আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা, ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও। হ্যাঁ আমি দেখছি 21 নম্বরের কোশ্চেন তো অনেকে হয়েছে এরকম মিস্টেক, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আব্দুল্লাহ হাসান বলছে বুঝছি। ওকে, বাকিটা একটু দেখি ঠিক আছে বুঝছো কিনা। মানে খুবই সহজ কিন্তু টপিকগুলা, এতটা কঠিন না। এখন দেখো যে আমাদের মানে এই বয়সটা যারা 18+ বয়সে চলে যাও তাদের কিন্তু অনেক মানসিকভাবে চাপ পাবা তুমি, হয় সেটা পরিবার দিবে, না হলে তোমার ফ্রেন্ড সার্কেল দিবে, না হলে তোমার কাছের মানুষজন দিবে। তো এইগুলো একটু নিজেরা একটু ঠিকঠাক রাখার চেষ্টা করবা, এক কথা নিজেদেরকে নিজে ঠিক রাখতে হবে, এটাই কিন্তু সবচেয়ে পারফেক্ট ওয়ে। ওকে ওকে রিফাত, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা তারপরে আসি। এখন দেখো আমরা স্যারাসনের মতে উনি বলছেন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন ব্যক্তি প্রচন্ড মানসিক কষ্টে ভোগে, গুরুত্বপূর্ণ ঘটনায় ঘটবে তাদের মতে একজন ব্যক্তির জীবনে যেসব পরিবর্তনের পর্যায়ে মানসিক চাপ সৃষ্টি হতে পারে, মানে যেসব পর্যায়ে মানুষের জীবনে ইন্টারেস্টিং জিনিস কিন্তু আসলে মনোবিজ্ঞানগুলো এমন একটা জিনিস, সেটা হচ্ছে মনোবিজ্ঞান সাবজেক্টটা পড়লে তুমি হচ্ছে মানে লাইফে অনেক কিছু শিখতে পারতেছো। বিশেষ করে সেকেন্ড পেপারটা একদমই রিলেটেড লাইফের সাথে। খেয়াল করে বলছে একজন ব্যক্তির জীবনে যেসব পরিবর্তনের পর্যায়ে, মানে যেসব পরিবর্তন তার পর্যায়ে পড়ে, সেগুলো মানসিক কোনগুলো আসলে মানসিক চাপ সৃষ্টি করতে পারে। দেখো
স্কুল জীবনের শুরু, আমরা যখন স্কুলে যাই এবং স্কুল জীবনে নানা রকম ঘটনা খেয়াল করো। আমি একটা ছোট মানুষ বাসায় থাকতাম, আমাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, তো মানসিকভাবে প্যারা লাগবে, নতুন কিছুর সাথে নিজেকে যুক্ত করতে গেলেই মনে থাকবে ভাই একটু নিজের, তাহলে তুমি মানসিকভাবে বিকারগ্রস্ত থাকতে পারো। হায়দার ঠিক থাকো, নিজেকে ঠিক রাখো, তোমাকে কেউ ঠিক রাখতে আসবে না, তোমাকেই ঠিক রাখতে হবে, এই জিনিসগুলো একটু মনে রাখবা। বলছি দেখো, স্কুল জীবনের শুরু থেকে আমাদের গেলে আমাদের মানসিকভাবে নিজেদের খারাপ লাগে, ভালো লাগে না প্রথম, বাট পরে যখন স্কুলে যাই তখন অনেক ভালো লাগে। এবং স্কুলে নানা রকম ঘটনা, মনে করি স্কুলে কোনো ফ্রেন্ডের দ্বারা তুমি হচ্ছে অ্যাবিউজ হয়েছো, বা স্কুলে কোনো একটা ফ্রেন্ড তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তখন কিন্তু তোমার খারাপ লাগবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি মানসিকভাবে আমাদের আঘাত, বা এই পর্যায়গুলো আমাদের মানসিক, এই পর্যায়ে বা এই সিচুয়েশনে আমরা হচ্ছে মানসিকভাবে আঘাত পাই। দেন বলছি নতুন কোনো পরিবেশে গিয়ে থাকা, মানে নতুন কোনো পরিবেশে গিয়ে যদি আমরা এখন থাকা শুরু করি তাহলে আমরা মানসিকভাবে কিন্তু একটু আঘাত পাই। নতুন পরিবেশে খাপ খাওয়ানোটা খুবই কঠিন। মনে করো আমি হচ্ছে লাস্ট 4 বছর চট্টগ্রামে আছি, সুতরাং আমার সারা জীবন মনে হয় নাই যেখানে দাঁড়িয়ে কেন, বাট অনেকের মনে হয় পরিবার ছাড়া থাকলে তারা কিন্তু একটু খারাপ লাগে, ঠিক আছে? তারপরে চাকরি জীবন, দেখো চাকরি জীবনে গিয়ে আসলে মানে বসের পেইন খেলে আসলে একটু প্যারাই লাগে। চাকরি জীবনে মানসিকভাবে মানুষ বেশি আসলে মানে বিকারগ্রস্ত হয়ে যায়। স্যার পিডিএফ তোমরা পাবা, ক্লাস শেষে তোমাদের অধ্যায় 2টার পিডিএফ আমি দিয়ে দিব, তোমরা প্যারা নিও না, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করো স্যার, ঠিক আছে? দেন বিবাহিত জীবন, এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই এটা, মানে মানুষ বিবাহিত জীবনে যেভাবে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়, মনে করো স্বামী তার স্ত্রীকে দিচ্ছে মানে পেইন, বা স্ত্রী তার হচ্ছে মানে স্বামীকে দিচ্ছে পেইন, তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে মানসিকভাবে তারা হচ্ছে বেশি পেইন খাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যেই বিবাহিত লাইফে হয় শ্বশুর শাশুড়ি থেকে পেইন খাচ্ছে মানে বউটা, মানে হয় এমন, বা ছেলেটা তার শাশুড়ির থেকে পেইন খাচ্ছে, এমন কিন্তু হয়, ঠিক আছে? তারপরে পিতামাতা হইলে পেইন লাগবে, কারণ সন্তানকে কিভাবে মানুষ করবা। দেন জীবন সঙ্গীকে হারানো, মনে করো তোমার তার লাইফের সঙ্গীকে হারাই ফেলছো, বা তোমার জীবন সঙ্গী ব্রেকআপ হয়ে গেছে, বা তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে। দেন জীবন সঙ্গীর মৃত্যু, জীবন সঙ্গী যদি তার থেকে চলে যায় তাহলে সে পেইন খায়, ঠিক আছে? এখন বলছে চাকরি থেকে অবসর নেওয়া, চাকরি করতেছো, মনে করো চাকরি থেকে অবসর নিলেও মানুষ একাকিত্বে ভোগে, তো একাকিত্বে ভোগার কারণে মানুষ কিন্তু পেইন খায়, ঠিক আছে? তো তার কারণে এইসব কারণে মানুষ হচ্ছে আমাদের এইসব পর্যায়ে মানুষ হচ্ছে কি হয়, মানসিকভাবে আঘাত পায় বা মানসিক চাপ সৃষ্টি হয়। তো মনে রাখো এগুলো সিকিউতে মানে ইনক্লুড করবো। এখন আমরা মানসিক যে চাপমূলক পরিস্থিতি দেখবো, মানসিক চাপমূলক সব কয়টা হবে স্যার? ছেলে তো শাশুড়ি থেকেই পাই। এখন বললাম মানসিক চাপমূলক পরিস্থিতি কি, মানসিক চাপমূলক অনেক পরিস্থিতি আছে। তার মানে হচ্ছে শৈশবকালে স্নেহ ভালোবাসার বঞ্চনা। দেখো শৈশবকালে যদি আমরা মানে ভালোবাসার বঞ্চনা পাই, মানে পিতা মাতা মানে এক কথায় পরিবার থেকে যদি আমরা ভালো সেই পরিবেশটা না পাই আমাদের জন্য, তাহলে সে আমাদের কিন্তু কি হয়, সেও কিন্তু মানসিকভাবে অনেক চাপমূলক পরিস্থিতি সৃষ্টি হবে। মানুষ দেখো মৌলিক যে চাহিদা আছে সেগুলো যদি পূরণ না হয় সে, এবং শিশুটা কিন্তু ছোটবেলায় পিতা মাতার উপর নির্ভরশীল থাকে, পরিবারের উপর নির্ভরশীল থাকে, কিন্তু তার যে চাওয়া পাওয়াগুলো যদি পরিবার থেকে পূরণ না করতে পারে তখন কিন্তু সে অনেকভাবে কি হয়, মানে স্নেহ ভালোবাসা থেকে মানে যদি সে না পায় ঠিকঠাক, তখন কিন্তু সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে? এর বলছে শৈশবকালের যে আঘাত, শৈশবকালে যদি কোনো একটা ব্যক্তি বড় কোনো আঘাত পায়, মনে করো তার পিতা মাতাকে হারাই ফেলছে, বা তার মানে পরিবারে কোনো একটা ভালো মানে সবচেয়ে আদর করতো সেই মানুষটা তার থেকে চলে গেছে, বা পরিবারের পিতা মাতার মধ্যে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই সময় কিন্তু শৈশবকালীন যে মানসিক আঘাত তাকে কিন্তু অনেক বাজে একটা ইম্প্যাক্ট ফেলে সারা জীবন। দেখবো ছোটবেলায় আমাদের সাথে যদি কোনো খারাপ কিছু ঘটে আমাদের, তাহলে কিন্তু আমরা সারা জীবন সেটা আমরা বহন করে চলতে হয় আমাদের লাইফে, মানে ওই কষ্টটা থেকে আমরা বের হতে পারি না। এই জন্য বলছে আমাদের তাহলে শৈশবকালীন যে মানসিক আঘাত, ঠিক আছে? এখন বলছে পিতামাতার উচ্চ প্রত্যাশা, মানে পিতামাতা আমাদের থেকে অনেক সময় অনেক উচ্চ প্রত্যাশা করে থাকে। মনে করো আমার পছন্দ হচ্ছে আমি ভার্সিটিতে পড়াশোনা করবো, কিন্তু আমার মানে পরিবার চাচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ো, তুমি হচ্ছে মেডিকেলে পড়ো, এমন অনেক হয়, মানে অনেকে চাচ্ছে সায়েন্সে আর নিবে না, বাট পরিবার বলছে না তুই সায়েন্সে পড়। তো এই যে বিষয়গুলো আমাদের পরিবার পিতামাতা আমাকে বেশি উচ্চ প্রত্যাশা করে, আমি যেটা না তারপরে আমাকে সেগুলো চাপাই দিচ্ছে। স্যার আমি যেটা না সেগুলো আমার উপর চাপাই দিলে কি হয়, আমি কিন্তু মেন্টালি কিন্তু অনেক ভেঙে পড়বো। সুতরাং এই যে চাপিয়ে দেওয়া, উচ্চ আকাঙ্ক্ষা করা, এগুলো আমাদেরকে কিন্তু মেন্টালি কি করতেছে,
মানে বেশি মানসিকভাবে বেশি চাপ সৃষ্টি করতেছে। এবং আরেকটা জিনিস, হ্যাঁ তুমি আবার বললো না ভাইয়া আমাকে চাপ সৃষ্টি করতেছে, আমার পড়ালেখা ভালো লাগে না কিন্তু পরিবার চাচ্ছে পড়ি। ভাই তোমাকে তো বুঝতে হবে সোশ্যালাইজড হতে গেলে, তোমাকে বড় কিছু করতে গেলে, বাট তুমি যদি হ্যাঁ তোমার লক্ষ্যটা থাকে তুমি বড় বিজনেস করতে চাও, তাহলে ঠিক আছে তুমি এদিকটা আগাও। অনেকে পড়ালেখা না করে অনেক ভালো জায়গায় গেছে, বাট তুমি এমন না, তুমি হচ্ছে মানে সেগুলো ছাড়া হচ্ছে ভালো কিছু করবা, ঠিক আছে? মানে বুঝছো আই গেস বিষয়টা। তাহলে আমরা আবার একটু দেখি। প্রথমে বলছিলাম হচ্ছে স্যার শৈশবকালে স্নেহ ভালোবাসা কম পেলে মানুষের মানে মানসিক চাপ সৃষ্টি হয়। শৈশবকালীন মানসিক আঘাত পেলে মানুষের মানসিক চাপ সৃষ্টি হয়। পিতামাতার উচ্চ প্রত্যাশা থাকলে সেটা যদি সে মানে তারপরে মনে হয় তাকে বেশি চাপ প্রয়োগ করতেছে, তার সাথে যাচ্ছে না, তাহলে কিন্তু চাপ সৃষ্টি হয়। তারপর বললাম ভয় জনিত সমস্যা। মনে করো আমাদের অনেকে থাকে মানে প্রচুর গাড়িতে যাত্রা করতে ভয় পায়, বিশেষ প্রাণী দেখলে ভয় পায়, সে একা থাকতে ভয় পায়, মনে করো অ্যাটাচ ওয়াশরুম, সে ওয়াশরুমে যেতে ভয় পায়, এমন অনেক পরিবেশ আছে। তো এইগুলো যখন ঘটবে তখন কিন্তু সেটা কি হয়, তখন সে কিন্তু মানসিকভাবে একটা মানসিক চাপের সৃষ্টি হয় তার। তারপর হচ্ছে পারিবারিক সমস্যা। যদি তোমার টাকা নাই, তোমার মানে টাকার বিষয়ে মানে ভাবতে হচ্ছে, তুমি পড়তে বসো টেবিলে, বাট তোমার তুমি হচ্ছে আগামী 2 দিনের মধ্যে তোমার বাসা ভাড়া দিতে হবে, মানে তোমার লাইফ তুমি লিড করো, তাহলে তোমার পেইন লাগবে, মানে তুমি মন দিতে পারবে না। তোমার মনে করো এখন তুমি খাবে বাট তোমার খাবারটা নাই, তাহলে তুমি কিন্তু ওই কাজে মন দিতে পারবে না। এই জন্য বলা হয়ে থাকে যে পারিবারিক যদি সমস্যা থাকে তাহলে সে কিন্তু মানসিকভাবে তার মানসিক চাপটা থাকে। কিন্তু আমরা এখন অনেকেই ভালো আছি, কিন্তু আমরা ভাবি না আমি কষ্টে আছি। ভাই না রে ভাই, তুই ভালো আছোস, কিন্তু আমরা আসলে পাত্তা দেই না নিজেদেরকে, ঠিক আছে? তারপরে আমরা এখন দেখো মানসিক যে চাপের যে শারীরিক লক্ষণ, মানে মানসিক চাপ থাকলে আমরা তো বুঝলাম যে কোন কোন সিচুয়েশন ক্রিয়েট হয় এবং কোন কোন ক্ষেত্রে মানসিক চাপ আমাদের সৃষ্টি হচ্ছে। আমি কিন্তু সব ডিটেলসে পড়াচ্ছি, একটু খেয়াল করবা। তারপরে দেখো মানসিক চাপের যে শারীরিক লক্ষণ, মানে আমরা তো এতক্ষণ বুঝলাম পরিস্থিতিগুলা, এখন শারীরিক মানে শরীরে কোন কোন অবস্থায় থাকলে আমাদের হচ্ছে আমাদের মানসিক চাপটার সৃষ্টি হবে, ঠিক আছে? একটু খেয়াল করো যে ফার্স্ট আমরা এখানে বলতেছি যে আমাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, মাথা ব্যথা, বুকে ব্যথা, ঘুমের সমস্যা, প্রধান সমস্যা ভাই এটা ঘুমের সমস্যা। বলা হয় থাকে একটা মানুষের যদি ঘুম ঠিক থাকে এবং তার পাকস্থলীর সাথে যে মানে যা খাচ্ছে সেটা বের করতে পারছে, আই মিন তার টয়লেটটা ভালো হয়, মানে পায়খানাটা ভালো থাকে, তাহলে মানুষের যদি পরিবারে টাকা পয়সা থাকে, এইগুলো থাকলে সে সুখী ব্যক্তি, ঠিক আছে? তাহলে ঘুম ভালো হওয়া আর তার ক্লিয়ার পাকস্থলীর যে আলসার না হইলে, ঠিক আছে? তাহলে বললাম কি কি শারীরিক মানে অবস্থা আছে, একটা উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাথা ব্যথা, বুকে ব্যথা, ঘুমের সমস্যা, পাকস্থলীর আলসার, শ্বাস প্রশ্বাসের গতি মানে ওঠানামা করা, গতিবিধি, ত্বকের সমস্যা এবং হচ্ছে হজমের সমস্যা ইত্যাদি কারণে মানসিক চাপ আমাদের কিন্তু এগুলো শারীরিক লক্ষণ হিসেবে প্রকাশ পায়, ঠিক আছে? মানসিক চাপে থাকলে তোমার এইগুলা, তার মানে বলতে চাচ্ছে যে মানসিক চাপে থাকলে মানুষের এই শারীরিক সমস্যাগুলো দেখা দেয়। মানসিক চাপে থাকলে মানুষের শারীরিক এই সমস্যাগুলো দেখা দিবে। এখন দেখো রোগজনিত সমস্যা। রোগজনিত সমস্যা কি, আমরা রোগে ভুগলে দীর্ঘদিন ধরে মানে বলি আল্লাহ আমাকেই দেখতেছে, সৃষ্টিকর্তা হয়তো আমার উপর দেয়, আর কারো দেয় না, তখন কিন্তু সে মেন্টালি একটু খারাপ অবস্থা চলে যাবে। সুতরাং আমাদের হচ্ছে এই শারীরিক মানে রোগজনিত সমস্যা কিন্তু অনেক সময় মানসিক সমস্যার সৃষ্টি করে। তারপরে যদি দেখি আমরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, কলহ, বিচ্ছেদ, মানে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ হয়, তো বাচ্চা যেটা থাকে সেটা কিন্তু অনেকটার ওর উপরে ইম্প্যাক্ট পড়ে। সুতরাং মানসিকভাবে বাচ্চা কাচ্চা যদি হচ্ছে মানে স্বামীর ওই যে মনে করো সেপারেশন, ব্রোকেন ফ্যামিলি, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নাই, তাদের বাচ্চা কাচ্চা কিন্তু ভালোভাবে মানুষ হবে না। ছোটবেলা থেকে তারা কিন্তু মানে অনেক মেন্টালি মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? এখন অর্থনৈতিক মন্দা ও বেকারত্ব। মনে করো সাপোজ আমি আর 2 মাস পরে বেকার হয়ে যাবো, মানে হচ্ছে আমার অনার্স শেষ হয়ে যাচ্ছে, তো মাস্টার যখন করবো তখন কিন্তু আমার অন টাইমে বেকার বলা হয়, কেন যদি চাকরি না জোগাড়তে পারি। তো এই বেকারত্ব মানুষের জীবনে অনেক খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। আমি দেখতেছি অনেক মানুষের বেকার আছে, মানে সে বাড়িতে যায় না ঈদ করতে, মানে যতদিন চাকরি পাবে সে বাড়িতে যাবে না। ভালো চাকরি আই মিন হচ্ছে সে একটা ভালো ভার্সিটি থেকে পড়াশোনা করছে, যদি ভালো চাকরি না পায় তাহলে কিন্তু অনেক তার কষ্ট হবে, প্লাস মানে পরিবার সমাজের সাথে নিজেকে পরিচয় করতে সবাই তার থেকে আশা করে আছে, ওই যে উচ্চাকাঙ্ক্ষা বলতেছিলাম। তাহলে অর্থনৈতিক মন্দা একটা দেশের, আবার একটা দেশের অর্থনৈতিক মন্দা কিন্তু মনে করো বাংলাদেশের, ভাই এখানে এত মানুষ আছে কিন্তু চাকরির বাজার খুবই সংকীর্ণ, বাট মানুষ অনেক বেশি, তো এই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক মন্দাই চলতেছে। তো এই অর্থনৈতিক মন্দায় বেকারত্বের কারণে মানসিক চাপের সৃষ্টি হয়। এটা বলছি দাঙ্গামা, মনে করো সন্ত্রাস, ধর্মীয় রাজনৈতিক কারণে যদি সমস্যাগুলো হয় তাহলে মানুষের মনে কিন্তু এর তীব্র ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিগুলো,
রাস্তাঘাটে মানুষকে মেরে ফেলতেছে। এইগুলো হলে তাহলে কিন্তু মানসিকভাবে মানুষের চাপের সৃষ্টি হয়, ঠিক আছে। তো এরপর জাতিগত বৈষম্য, অনেকগুলো পয়েন্ট দেখছো, আমরা পয়েন্টগুলো আলোচনা করি। জাতিগত বৈষম্য মনে করো আমাদের হচ্ছে একটা জাতির সাথে, মনে করো এই ফিলিস্তিন প্লাস ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু দুই দেশের মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক নাই। দুই দেশের মানুষের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক নাই, কারণ কি ওই যে তার ভালো সম্পর্ক না থাকার কারণে দুই দেশের মানুষের মধ্যে কিন্তু ঝামেলা, মানে সবসময় যুদ্ধ লেগে থাকে। দুই দেশের মানুষের কিন্তু মানসিকভাবে অনেকভাবে খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে যুদ্ধ, যুদ্ধ থাকলেও কিন্তু মানে কেউ কারোর সাথে একসাথে থাকতে পারছে না, সবসময় মানে একটা খুবই বাজে সিচুয়েশনের মধ্যে যায়। সুতরাং এটা তো মেন্টালি অবভিয়াসলি একটা মানসিক চাপ। দেন কৃষ্টিগত দ্বন্দ্ব, মনে করো অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা তাদের যেভাবে তারা হচ্ছে মানে সাংস্কৃতিক লাইফ আমাদের সাংস্কৃতিক লাইফ এক না, প্লাস আমাদের সাংস্কৃতিক লাইফ পশ্চিমা লাইফ এক না। সুতরাং এই যে মানে আমরা অনেকে হচ্ছে এই পশ্চিমা কালচার পছন্দ করি, আমাদের কালচারটা পছন্দ করি না, তা ওদের ওই কালচার আমাদের মধ্যে অ্যাডাপ্ট করতে যায়, কিন্তু আমাদের পরিবার থেকে বাধা আসে। বা পশ্চিমারা যেভাবে মনে করো মানে তারা এক কথা বলি বিবাহিত ছাড়াই তারা হচ্ছে অনেক লাইফ লিড করে, বাট আমরা এরকম যদি আশা করি বা করতে চাই তাহলে কিন্তু আমরা মানে সাপোজ আমরা অনেক সমস্যার মুখোমুখি হব। আমাদের সমাজটা তো এমন না। তো এই কৃষ্টিগুলো যখন আমাদের মধ্যে নিয়ে আসতে চাই বা তাদেরটা এরকমভাবে হয়ে যায় মানে কৃষ্টিগত যে আদান প্রদান, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, কৃষ্টিগত কালচারের দ্বন্দ্বের কারণে আমাদের মানসিকভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। এবার মধ্য বয়স বা বৃদ্ধ বয়স, মধ্য বয়স বা বৃদ্ধ বয়সে মানুষে কিন্তু একাকিত্বে ভোগে, মানুষে কিন্তু তখন অনেকভাবে তাকে আসলে অনেকে দেখেন না, আমাদের পরিবেশগত অনেক মানুষ থাকে, এই কারণে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়, ঠিক আছে। ওকে, আবেগীয় সমস্যা, এই আবেগীয় সমস্যা মারাত্মক সমস্যা। আবেগ ভাই থাকা দরকার, বাট অতটা না, আবেগকে কন্ট্রোলও করা দরকার, ঠিক আছে। শারীরিক ত্রুটি এবং অক্ষমতা, মনে করি শরীরের আমাদের দৈহিক গঠন, গায়ের রং ইত্যাদির কারণে আমাদের কি হয়, আমরা হচ্ছে ভাবি অন্যদের থেকে অন্যরা সুপ্রিয়র, আমরা হচ্ছে ইনফিরিয়র ভাবি, নিজেদেরকে খুব ছোট ভাবি। তো এই ছোট ভাবার কারণে কিন্তু আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, ঠিক আছে। যে অনেকগুলো পয়েন্ট পড়ালাম, এগুলো সবই হচ্ছে মানসিক যে আমাদের চাপের পরিস্থিতিগুলো, ঠিক আছে। এখন এই আমরা পরিস্থিতির বৈশিষ্ট্যগুলো দেখবো, খুবই শর্টকাট করবো এটা। দেখো এই অনেক কথা আছে এখানে, জিহ্বা শুকে যে হাত পা কাঁপে, আমাদের তখন অস্থিরতা উত্তেজনা সৃষ্টি হয়, এবং অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যদি আমাদের সম্পর্কে অবনতি ঘটে, পরিবারের স্বামী স্ত্রীর মনোমালিন্য সৃষ্টি হবে, এবং এরপরে রোগ ব্যাধিরও অনেক সম্ভাবনা দেখা দেয়। তো এখন বলতেছে যে 1930 সালের দিকে চিকিৎসা শাস্ত্রে মানসিক চাপ ধারণাটি প্রথম ব্যবহার করেন কে, যে হ্যান্স শেলি, ঠিক আছে। হ্যান্স শেলি হচ্ছে চিকিৎসা শাস্ত্রে প্রথম মানসিক চাপ শব্দটা ইউজ করেন, ঠিক আছে। এখন দেখো মানসিক চাপের অনেক কথা আছে এখানে, আমি একটু ডিটেলস না পড়াই জাস্ট সংক্ষেপে শেষের দিকে আসি। তো এখানে আমাদের মানে মনোবিজ্ঞানে অনেকের কথা আছে, তোমরা একটু খেয়াল করবে, এটা যদি পড়াতে অনেক সময় লাগবে এখানে। তো আমরা তারপরে দেখি যে আমরা এখানে কয়েকটা কথা বলছি, হতাশা সম্পর্কে অনেক কথা বলছে এখানে। তো হতাশা সম্পর্কে যে আমরা অনেকগুলো সংজ্ঞা দেখছি, উপরে হচ্ছে হতাশা সম্পর্কে অনেকগুলো সংজ্ঞা ছিল। তো ওই সংজ্ঞাগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বিশ্লেষণ করে কয়েকটা বৈশিষ্ট্য আমরা খেয়াল করব। বৈশিষ্ট্যগুলো কি কি, তোমরা ক্লাসে কম মানুষ, ক্লাসকে শেষ করবো, ক্লাস ভালো লাগতেছে না, না আমি যে সবই পড়াচ্ছি তোমাদের ভালো লাগতেছে না, বা আমার পড়ানো তোমরা মনে হয় ফিল করতেছে না। তো এইটা খেয়াল করো, আমরা একটু আগে বলছিলাম যে আমাদের লক্ষ্য এবং চাহিদার মাঝে যদি বাধা সৃষ্টি হয় তাহলে আমাদের হচ্ছে হতাশা সৃষ্টি হবে, মানে হচ্ছে তখন হচ্ছে মানসিক চাপ সৃষ্টি হবে। কিন্তু এখন দেখো আমাদের হচ্ছে কোনো ব্যক্তির প্রেরণা আছে, কিন্তু প্রেরণা মানে তার মানে মোটিভেশন আছে, কাজ করার জন্য ইচ্ছা আছে, উৎসাহ আছে, কিন্তু তার বাধা সৃষ্টি হচ্ছে এবং সেখানে তার লক্ষ্যবস্তুতে যেতে পারতেছে না। এখানে লক্ষ্যবস্তু আর এখানে হচ্ছে ব্যক্তিটা, কিন্তু তার বাধা সৃষ্টি হচ্ছে, বাধার পরে সে লক্ষ্যবস্তু যেতে না পারলে কিন্তু কি হবে, সে হতাশ হয়ে যাবে। এই কথা বলতেছে, মানে লক্ষ্যবস্তুতে যদি না যেতে পারে তাহলে সে কিন্তু হতাশ হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি লক্ষ্যবস্তু পৌঁছানোর পথে বাধা প্রাপ্ত হয়েছে, ফলে সে কিন্তু লক্ষ্যবস্তু পৌঁছাতে পারতেছে না এবং তার হতাশার সৃষ্টি হচ্ছে। এখন হতাশার উৎস আসে অনেকগুলো, মানে এই অধ্যায়গুলো ভাই, এই পড়াগুলো মানে প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা আমাদের পার্সোনাল লাইফ থেকে আসতেছে, প্রত্যেকটাই। হ্যাঁ, ডিটেলসে পড়া হচ্ছে যাতে তোমাদের বই পড়া না লাগে, ঠিক আছে। এখন দেখো তাহলে হচ্ছে যখন আমরা হতাশার মানে উৎসগুলো কি কি দেখতেছি, যে আমরা হতাশার কিন্তু অনেক মানে জানা প্রয়োজন কি কি উৎস থেকে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের হতাশার উৎসকে আমরা তিনটি প্রধান ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবেশগত উৎস, একটা হচ্ছে ব্যক্তিগত উৎস, আর একটা হচ্ছে কনফ্লিক্ট বা দ্বন্দ্ব।
একটা হচ্ছে হতাশার তিনটা উৎস বললাম, পরিবেশগত উৎস, ব্যক্তিগত উৎস আর দ্বন্দ্ব, ঠিক আছে। এখন পরিবেশগত উৎস কি কি? পরিবেশগত উৎসকে আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে সামাজিক উৎস। খেয়াল করো তাহলে তিনটা উৎসের মধ্যে আমাদের পরিবেশগত উৎস দুই প্রকার, একটা হচ্ছে মানে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে সামাজিক উৎস। প্রাকৃতিক উৎস কি? মানে পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে ব্যক্তি হতাশাগ্রস্ত হয়, মানে পরিবেশের যেসব ফ্যাক্টরের কারণে আমাদের মানে মানুষজন হতাশাগ্রস্ত হবে, যেসব ফ্যাক্টর বা এলিমেন্টগুলো আমাদের মানে সৃষ্টি করবে বাধাগুলো, সেগুলো পরিবেশগত বলবো। যেমন হচ্ছে মনে করো জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়, তারপর অতিবৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, পরিবেশ দূষণ, নদী ভাঙন, খরা, ভূমিকম্প, এগুলোকে যদি অপশনে থাকে তাহলে মনে করবে এটা পরিবেশগত প্রাকৃতিক উৎস, পরিবেশগত প্রাকৃতিক উৎস, ঠিক আছে। তারপরে দেখো সামাজিক উৎস কি কি? যে বিভিন্ন সামাজিক বাধার কারণে কিন্তু ব্যক্তির প্রেষণার তৃপ্তি অপূর্ণ থেকে যায়। মানে সামাজিক বাধা, মনে করো আমি চাচ্ছি একটা জিনিস কিন্তু পারতেছি না, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে মনে করো এমন কতগুলো সামাজিক নিয়ম আছে যা আমাদের প্রেষণা চরিতার্থ করার পথে বাধা সৃষ্টি করে, ফলে আমরা কি হয়, আমরা কিন্তু হতাশ অনুভব করি। যেমন একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মাঝপথে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যায়। মানে গাড়ির ইঞ্জিন, মনে করো পরীক্ষা দিতে যাচ্ছ তুমি, তোমার গাড়ির ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল, তো নষ্ট যাওয়ার ফলে পরীক্ষার্থীর মধ্যে কিন্তু সময় মতো পরীক্ষা কেন্দ্রে না পৌঁছাতে পারার যে আশঙ্কায় সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে। হতাশার ক্ষেত্রে সামাজিক উৎসের আমরা কিছু উদাহরণ দেখতে পাই। তো এখানে অনেক মানে কথা বলছেন যে প্রতিযোগিতা, মানে সামাজিক একটা প্রতিযোগিতা আছে। মনে করো যে আমি ওই কোনো একটা প্রতিযোগিতার ফলে যখন একটা উৎপত্তি ঘটবে, সে যে হতাশা সেটা হচ্ছে আমার প্রতিযোগিতামূলক হতাশা। মানে এক কথায় আমরা বললাম সামাজিক যে উৎস ছিল তার মধ্যে একটা হচ্ছে প্রতিযোগিতা, ঠিক আছে, আর একটা হচ্ছে বলছি মানে অত্যধিক প্রত্যাশা, মানে একটু হাই গোলস, মানে তুমি এমন একটা প্রত্যাশা করলা যে সমাজে খুব কম সংখ্যক লোকই কিন্তু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা কবি বা সাহিত্যিক বা দামি মানে জাতীয় দলের খেলোয়াড় হতে পারে, কিন্তু বাস্তব বর্জিত মানে প্রত্যাশায় বা উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থতার মানে যদি ব্যর্থতায় পর্যবসিত হয় তাহলে কিন্তু আমাদের ব্যর্থতাটাকে হতাশায় জন্ম দিবে, ওই ব্যর্থতাটাই আমাদের হতাশার জন্ম দিবে, ঠিক আছে। এখন সামাজিক বাধা, তাহলে আমরা প্রথমটা দেখছিলাম যে সামাজিক উৎসের মধ্যে একটা হচ্ছে প্রতিযোগিতা, পরেরটা হচ্ছে আমাদের অত্যধিক প্রত্যাশা, তারপর হচ্ছে সামাজিক বাধা। এখন এই সামাজিক বাধার মধ্যে আমরা বলছি একটা হচ্ছে আমাদের সামাজিক বাধার মধ্যে আছে অর্থনৈতিক বৈষম্য আছে এখানে, ঠিক আছে, অর্থনৈতিক বৈষম্য। এখানে অর্থনৈতিক বৈষম্য হচ্ছে যুদ্ধ, তারপর ব্যক্তিগত কিছু উৎস আছে। এই ব্যক্তিগত উৎস মানে ব্যক্তির যখন পার্সোনালি একটা ব্যক্তির নিজের কারণে ঘটে, মনে করো শারীরিক তার বিকৃতি ঘটছে বা তার পঙ্গুত্ব বা কুৎসিত চেহারার কারণে এবং হচ্ছে অন্ধত্ব বা বধির হয়ে গেছে, বোবা হয়ে গেছে, এসব কারণে কিন্তু তার যে ব্যক্তিগতভাবে যে যখন সে একটা হতাশাগ্রস্ত হয়ে পড়ে সেটা হচ্ছে তাকে বলতেছে ব্যক্তিগত উৎস। যেমন যদি বলি মানে উদ্দীপক আছে, মনে করে একটা যে সিনেমার নায়ক হবার ইচ্ছা পোষণ করলো কিন্তু তার চেহারা ও যোগ্যতা কোনোটাই নায়ক হবার যোগ্য নয়, সেক্ষেত্রে তার মধ্যে হতাশা বা বিরাজ করতে পারে। তবে ব্যক্তির যে এই ইচ্ছাগুলো ছিল এটা কিন্তু আকাশচুম্বী, ঠিক আছে। এখন দেখি আমরা যে এরপর বলছে দ্বন্দ্ব, যে কনফ্লিক্টটা ছিল, আমাদের তিনটা পয়েন্ট ছিল এখানে, একটা হচ্ছে পরিবেশগত, আর একটা হচ্ছে ব্যক্তিগত, আর একটা হচ্ছে দ্বন্দ্ব, ঠিক আছে। এখন দ্বন্দ্ব যদি দেখি আমরা যে যখন সমান শক্তিশালী পরস্পর বিপরীত দুটি প্রেষণা একই সময় উপস্থিত হয় তখন তাকে দ্বন্দ্ব হবে। মানে সমান দুটো জিনিস যদি একসাথে সামনাসামনি হয় তখনই কিন্তু দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবং একজন মনে করো দুটি সমান বেতনের চাকরি একই সাথে পেয়েছে কিন্তু সে স্থির করতে পারছে না আসলে কোনটায় সে যোগদান করবে। তো একজন বেশি বেতনের একটি চাকরি পেয়েছে, তাই দায়িত্ব বেশি এবং দূরে গিয়ে থাকতে হবে, সুতরাং বর্তমানে বাড়িতে থেকে চাকরিও বেশি বেতনের চাকরির মধ্যে কোনটি বেশি ভালো হবে সে স্থির করতে পারছে না। তো এই ধরনের দ্বন্দ্বকে আমরা সমাধান করতে না পারলেও কিন্তু আমাদের হতাশা সৃষ্টি হবে। দেখছো, ভালো জিনিস দুইটা পেলেও তার মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে, ঠিক আছে। এখন আমরা তো হতাশা বা মানসিক চাপ এই টপিকগুলো শেষ করলাম, এখন আমরা কর্মভারে আসব, মানে কাজের যে প্রেশার, ঠিক আছে, কাজের যে প্রেশার। ওকে, এতদূর যে পড়াইছি বুঝতে পারছো তোমরা যারা ক্লাসে আসো? একটু বলো তো বুঝতে পারছো কিনা, না হলে মনে হচ্ছে আমি গদবাধা পড়তেছি, তোমরা কোনো রেসপন্স থাকছে না, তাহলে সমস্যা, ঠিক আছে। ফারহা এসা বলছে পড়ান স্যার। আচ্ছা ওকে রিফাত, ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা তারপরে আসি, ঠিক আছে।
তারপরে বলছি কর্মভারটা কি, মনে করো আমরা কাজের যে প্রেশারটা থাকে, মানে কর্মভার কিন্তু আমাদের উচ্চ মাত্রার মানসিক চাপ সৃষ্টি করে। ব্যক্তি যখন দীর্ঘ সময়ব্যাপী কঠিন কোনো কাজ করে, মানে এক কথায় যে কাজ তুমি করতেছো তোমার প্যাশন না, তোমার ভালো লাগে না, এই কাজ তুমি যদি দীর্ঘক্ষণ ধরে করো তাহলে কিন্তু তোমার মানে পেইন লাগবে, প্রচুরই পেইন লাগবে, ঠিক আছে। মনে করো তুমি হচ্ছে জাপানে কি হয়, দীর্ঘ সময়ের কর্মঘণ্টা বা মানে দীর্ঘ কাজের সপ্তাহ ছুটি কম থাকার জন্য অধিক পরিচিত, মানে জাপানে মানুষ প্রচুর কাজ করে তার মানে। তো সেখানে কারোসি নামের একটি শব্দ প্রচলিত আছে, যার অর্থ হচ্ছে অতিরিক্ত কাজের ফলে মৃত্যুবরণ। তো ওই কারোসিতে ভোগে অনেকে। জাপানের আইন অনুযায়ী পরিবার ক্ষতিপূরণের অধিকারী হবে যদি তারা প্রমাণ করতে পারে যে কাজের প্রেশারের কারণে সেই মানুষের মৃত্যু ঘটছে, তাহলে তার কিন্তু সেই অতিরিক্ত কাজ করার ফলে যদি হয় তাহলে তার কিন্তু কি করে, তাহলে তার কিন্তু সেই মানে যেটা হচ্ছে তার ক্ষতিপূরণ হিসেবে কিন্তু একটা পেমেন্ট করে, ঠিক আছে। এখন কর্মভার কয় প্রকার দেখবো। কর্মভার যে দেখলাম, এখন কর্মভার কয় প্রকার হতে পারে, ঠিক আছে। এই যে কাজের প্রতি আগ্রহ বা ইচ্ছার হ্রাস পাওয়া, বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় সেটাকে কিন্তু আমরা কর্মভার বলবো। কর্মভারের যদি সংজ্ঞা আসে তাহলে তোমরা এইভাবে লিখবে, ওকে। এখন দেখো কর্মভারের প্রকারভেদ। কর্মভার আসলে দুই প্রকার, একটা হচ্ছে দৈহিক কর্মভার, একটা হচ্ছে মানসিক কর্মভার। মানে হচ্ছে আমাদের দৈনিক মানে যে কাজ করতে হয় সেটা হচ্ছে শারীরিক, টোটালি মাথা ঘামাতে হয় না এমন জিনিস হলে, দেখো যে দৈহিক কর্মভারের ক্ষেত্রে ব্যক্তির মধ্যে কতগুলো শারীরিক পরিবর্তন ঘটে যা ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে পারে এবং পরিমাপ করতে পারে। যেমন একজন ভ্যান বা ঠেলা গাড়ি চালকের কাজ হচ্ছে দৈহিক কর্মভার, ঠিক আছে। মানে তাকে কিন্তু মানে মানসিকভাবে এখানে কিছু করতে হচ্ছে না। আর বলছি মানসিক কর্মভার কি, মানসিক কর্মভারের অনুভূতি হচ্ছে ক্লান্তি, অবসাদবোধ বা শুধু ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারে, অন্যরা প্রত্যক্ষ করতে পারে না, যেগুলো অন্যরা প্রত্যক্ষ করতে পারে না মানে ব্যক্তি নিজেই ফিল করবে, এগুলো হচ্ছে আমাদের মানসিক কর্মভার। এখন আমরা যে দৈহিক লক্ষণগুলো দেখব। দৈহিক লক্ষণগুলো কি, দৈহিক কর্মভারের ক্ষেত্রে সেটা হচ্ছে মাথা ভার ভার লাগা, ব্যথা করা বা হাই তুলবো বেশি, মানে চোখে ব্যথা অনুভব করা, শরীর অবশ লাগা, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়া মানে ঘুম ঘুম ভাব, এবং হচ্ছে হাত পা কোমর এবং শরীরে অন্যান্য জায়গায় ব্যথা অনুভব হওয়া, দাঁড়িয়ে থাকতে কষ্ট হবে, শুয়ে পড়তে ইচ্ছা করা, পিপাসা অনুভব করা, কাজের গতি কমে যাওয়া, শরীর থেকে ঘাম নির্গত হওয়া, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস দ্রুত হওয়া, এসবই হচ্ছে আমাদের যে দৈহিক কর্মভারের লক্ষণ, ঠিক আছে। দৈহিকভাবে কর্মফলের লক্ষণটা এটা। এখন হচ্ছে আমরা বলতেছি মানসিক মানে কর্মভারের লক্ষণ কি কি, যখন আমরা বুদ্ধিভিত্তিক বিষয় জড়িত থাকবে, এক কথায় বুদ্ধিভিত্তিক লক্ষণ, মেন্টালি যখন আমাদের অ্যাটাচ থাকবে সেগুলো হচ্ছে মানসিক লক্ষণ। এখন বলছে হচ্ছে চিন্তা করার আসক্তি না থাকা, মানে আমি চিন্তা করতে ভালো লাগতেছে না, চিন্তা করতেই ভালো লাগতেছে না, এমন যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের মানসিক কর্মভারের একটা লক্ষণ। তারপর বলছি মনোযোগ এবং একাগ্রতা নষ্ট হওয়া, মনোযোগ দিতে না পারা, প্রেরণা কমে যাওয়া মানে উৎসাহ বা আগ্রহ নাই। তারপরে বলছি ধৈর্য না থাকা, সক্রিয়তা বা সতর্কতা হ্রাস পাওয়া, আগ্রহ উৎসাহ উদ্দীপনা কমে যাওয়া, কাজে অমনোযোগী হয়ে পড়া, ভুলের পরিমাণ বেড়ে যাবে। তার মানে তোমার দেখবে ওখানে মানসিকভাবে কর্মভার, যদি আমাদের ভুলের পরিমাণ বেড়ে যায় তাহলে মানসিকভাবে আমরা কর্মভারটা আমাদের বেশি ইম্প্যাক্ট ফেলতেছে। এখন আমরা তারপর দেখব যে আমরা কর্মভারের যে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন, কর্মক্ষেত্রের যে প্রাকৃতিক পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে কি কি বলতেছে আমাদের হচ্ছে এখানে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে পারি, মানে এক কথা আমাদের এখানে বলছে যে কি কি পদক্ষেপ নিতে পারি আমরা কর্মভার নিরসনের জন্য, পদক্ষেপ কি কি নিতে পারি। প্রথম বলছে 1 নম্বর পয়েন্ট, কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন মানে হচ্ছে আলো বাতাসপূর্ণ একটা জায়গায় তোমার কাজ করার দিতে হবে, মানে তুমি এমন জায়গায় কাজ করছো বদ্ধ পরিবেশে, ভালো লাগবে না, আলো বাতাস আসে এমন জায়গায় কাজ করতে হবে, মানে আলো বাতাসের আছে, তুমি আলো বাতাস দেখতেছো বাতাস খাচ্ছ এমন পরিবেশ, ঠিক আছে। তারপরে বলতেছে হচ্ছে ক্লান্তি ঘটায় এমন কোনো কাজ, তোমার একটা এন্টারটেইন থাকতে হবে এবং আলো বাতাস চলাচলের একটা সুব্যবস্থা থাকতে হবে, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। শব্দ দূষণ যাতে না হয় এবং তুমি কি মনোযোগ ধরে রাখতে পারো এমন একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। তো বাংলাদেশে মাশাআল্লাহ এই পরিবেশ নাই, দিতেও পারবে না আমাদের। এখন পরের টপিক বলছে হচ্ছে সঠিক কর্মানুসূচি, মানে কাজের জন্য সঠিক সময়। মনে করো যদি কোনো ব্যক্তি ফজরের পর থেকে কাজ শুরু করে, মানে সকাল 7টা বা 6টার আগে থেকে যদি কাজ শুরু করে, সে ইজিলি 4টার মধ্যে কাজ শেষ করে ফেলে, মানে কাজের একটা তো শক্তি থাকা দরকার ভাই। কিন্তু আমরা মনে করো 10টা থেকে অফিস করতেছি রাত 8টা পর্যন্ত, ভালো লাগবে না। মানুষের বিকালের পর থেকে আর ভালো লাগে না, আমাদের মানে গা ম্যাচ ম্যাচ করে, মানে শরীর ম্যাচ ম্যাচ করতেছে, মানে ভালো লাগতেছে না। তো এটাই আর কি। তো আমাদের কর্মঘণ্টা চেঞ্জ করতে হবে, কর্মঘণ্টা চেঞ্জ করতে হবে এবং কর্মবিরতি ব্যবস্থা, মানে কাজের মাঝে একটা বিরতি। ছোটবেলায় আমরা স্কুলে যেতাম না, টিফিন পিরিয়ড থাকতো না, ভালো লাগতো, কিন্তু টিফিনের পরে খেয়ে দিয়ে আবার রিল্যাক্সে ক্লাস করতাম, বাট ঘুমও আসতো ঠিক আছে, কিন্তু ভালো লাগতো একটা। বাট এখন ওই যে কাজের মধ্যে বিরতি নাই, তোমার ভালো লাগবে না, তুমি এন্টারটেইন ফিল করবা না।
এই জন্য সঠিক কর্মসূচি এবং কর্মবিরতির ব্যবস্থা করতে হবে। যেমন মনে করো যে আমাদের উৎপাদন বৃদ্ধির একটা সহজ উপায় হচ্ছে কর্মঘণ্টা বাড়ানো। তুমি তোমার গার্মেন্টস আছে, তুমি এখানে উৎপাদন করতে চাও, বা তোমার একটা ফার্ম আছে, তাহলে তোমার কর্মচারীদের বেশি বেশি একটু মানে কর্মবিরতির ব্যবস্থা করবা, তাদেরকে ছুটি দিবা, তাদেরকে পুরস্কৃত করবা। এগুলো হচ্ছে বিজনেসে ভালো প্রফিট আসে। এগুলো হচ্ছে বিভিন্ন পলিসি, ঠিক আছে। তো এগুলো দেখা যাচ্ছে কি, দেখা যায় কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। তো ব্রিটিশ একটা বোর্ড বলছিল যে একটা গবেষণা চালাইছিল, সেখানে দেখছে কর্মদিন দীর্ঘতর হলে মোট সাপ্তাহিক উৎপাদন কিছুটা বাড়ে, কিন্তু ঘন্টা প্রতি উৎপাদনের পরিমাণ কমে যায়। মানে ঘন্টা প্রতি তোমার উৎপাদন কমে যাবে। যদি তুমি 10 ঘন্টা কাজ করো, কিন্তু ঘন্টা প্রতি কমে যাবে। কিন্তু কর্মদিনের দৈর্ঘ্য একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে মোট উৎপাদনের পরিমাণ কমে যায়। মানে ভালো লাগে না তো শেষের দিকে, আর প্রথম দিকে যেভাবে কাজের প্রতি স্পৃহা থাকে। তো কর্মঘণ্টা বাড়লে উৎপাদন কমে যাওয়ার কারণ হচ্ছে বেশিক্ষণ ধরে কাজ করতে হবে বলে কর্মী ইচ্ছাকৃতভাবে কাজের গতি কমিয়ে দেয়, যাতে করে সে তাড়াতাড়ি ক্লান্ত না হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে, ঠিক আছে। এখন বলছে কর্মবিরতি, মানে আমরা প্রাকৃতিক উৎসগুলো বললাম, দেন হচ্ছে কর্মবিরতির কথা বলতেছে। ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্মের মধ্যে বিরতি দেওয়া উচিত, ঠিক আছে। এবং পালাক্রমিক কাজ, মানে বিভিন্ন দেখা যায় যে বারবার কাজ করছে, মানে স্থায়ী পালাক্রমিক অবস্থা। তো এগুলো করার কারণে কি হয়, তার কিন্তু মানে কেমন একটা শিফট, তো শিফট চেঞ্জ করে দেওয়া উচিত বারবার কাজে, মানে এটা চেঞ্জ করলে বেটার হয়। এবং কর্ম পুনর্বিন্যাস কি করতে হবে, যে আমাদের কোনো কর্মকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যার ফলে একজন কর্মীর দক্ষতা, উৎপাদন এবং কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়, দক্ষতা এবং কর্মের প্রতি সন্তুষ্টি বৃদ্ধি পায়, ঠিক আছে, এবং আগ্রহ জন্মায়। যেমন মনে করে কর্ম সম্প্রসারণ করতে হবে, কর্মটা সমৃদ্ধকরণ করতে হবে, মানে সেটাকে আবর্তন করতে হবে। বেশ কয়েকটি গবেষণা এগুলো দেখা গেছে, এই 3টি পদ্ধতির মানে আমাদের কার্যকারিতা কিন্তু প্রমাণিত হয়েছে। এরপরে আমরা জাস্ট এই কর্মভারও শেষ করলাম, এখন দ্বন্দ্ব আসবো। দেখো আমরা বইয়ের মানে 3 ভাগে 2 ভাগ শেষ করে ফেলছি এই অধ্যায়ের, মানে 5ম অধ্যায়ের 2টা বড় বড় টপিক শেষ করছি। এখন আমরা দ্বন্দ্বে চলে আসবো। দ্বন্দ্ব তো আমরা খুব সহজেই বুঝি। মনে করো তোমার সাথে আমার লাগছে, মনে করো এখানে আমার যে রিফাতের সাথে ঝগড়া লাগছে, তো রিফাতকে আমি হচ্ছে আর ভালো লাগে না দেখতে, ধর ভাই তুমি ঝামেলা করোস, তো এরকম যদি বলি তাহলে এটা কি, এটা হচ্ছে ওর সাথে আমার দ্বন্দ্ব বা রেষারেষি। বলবো রিফাত তুমি আমার সাথে কোনো কথা বলবো না, এটা হচ্ছে একটা রেষারেষি বা দ্বন্দ্বের বা কনফ্লিক্ট সৃষ্টি হয়ে গেল। যখন দুইটা, এবং ওর সাথে আমার বাঁধবে না, আমার বাঁধবে আমার সমপর্যায়ে, মানে আমার ফ্রেন্ড বা আমার সাথে পড়ে বা আমার প্রতিবেশী বা আমার সার্কেলের মধ্যে পড়তেছে, এমন জনের সাথে কিন্তু আমার ঝগড়া হবে বা দ্বন্দ্বটা হবে, ওইটা কিন্তু দ্বন্দ্ব হবে। তা আমরা বলছি যে আমাদের জীবনযাপনের প্রণালী জটিলতার সাথে আষ্টে পৃষ্ঠে বাধা এই দ্বন্দ্বটা। তো দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখি, যখন আমাদের দ্বন্দ্বের একটা প্রথাগত সংজ্ঞা প্রদানের পূর্বে অতি সহজে বলা যায় যে দ্বন্দ্ব একটি মানসিক বিষয়ই নয়, এটি একটি আচরণের বিষয়। মানে হচ্ছে আচরণের দ্বারাই কিন্তু মানুষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, আচরণের মাধ্যমেই। তো সেক্ষেত্রে দ্বন্দ্বের বাস্তব রূপ কি, মনস্তাত্ত্বিক রূপ দ্বন্দ্বের করণীয় রূপ, আচরণ রূপ, মানে হচ্ছে মনস্তাত্ত্বিক রূপ না, দ্বন্দ্ব হচ্ছে আচরণগত রূপ থেকেই হয়, ঠিক আছে। এখন আমরা যে প্রতিদিন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অনেক বৃহত্তর পরিবেশে যাই, সেখানে আমরা কিন্তু দ্বন্দ্ব হতে পারে। দ্বন্দ্ব বলতে অসঙ্গত প্রতিক্রিয়া বা প্রবণতা একটি পরিস্থিতিতে বোঝায় যেখানে সমান শক্তিসম্পন্ন ধনাত্মক ও ঋণাত্মক ফল সম্পর্কিত একই ধরনের প্রতিক্রিয়া ঘটার যে সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব। এখন অনেকগুলো সংজ্ঞা আছে, আমরা জাস্ট পরে চলে যাই। তো সমাজবিজ্ঞানী আমাদের যে কার্ট লিউইন বলছে বিভিন্ন প্রকার দ্বন্দ্বের কথা বলছেন, সেই দ্বন্দ্বগুলো একটু খেয়াল করি। আকর্ষণ, উনি 4 প্রকার দ্বন্দ্বের কথা বলছেন, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে এমসিকিউ, যে কয় প্রকার দ্বন্দ্বের কথা বলছে, 4 প্রকার। এটা হচ্ছে আকর্ষণ, বিকর্ষণ, আকর্ষণ টু আকর্ষণ, মানে হচ্ছে অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ, তুমি অ্যাপ্রোচ নিছে, সে অ্যাপ্রোচ নিছে, সেই ক্ষেত্রে যে দ্বন্দ্বটা হবে। এবং আকর্ষণ টু বিকর্ষণ টু বিকর্ষণ, ঠিক আছে। একটা মনে করো আকর্ষণ টু আকর্ষণ, আর একটা হচ্ছে বিকর্ষণ টু বিকর্ষণ, আর একটা হচ্ছে আকর্ষণ আর হচ্ছে বিকর্ষণ। দেন বলছে দ্বৈত আকর্ষণ আর বিকর্ষণ, ঠিক আছে। একজনের আকর্ষণ আর একজন হচ্ছে বিকর্ষণ। আর হচ্ছে আকর্ষণটা খেয়াল করি, তাহলে 4 প্রকার, ঠিক আছে। আকর্ষণ, বিকর্ষণ, আকর্ষণ, বিকর্ষণ, দ্বৈত আকর্ষণ, বিকর্ষণ, ঠিক আছে। এখন আকর্ষণটা খেয়াল করি, যখন আমাদের সামনে সমান আকর্ষণীয় 2টি লক্ষ্যবস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করা আবশ্যক হয়ে দাঁড়ায়, মানে 2টা লক্ষ্যবস্তুই সমান। মনে করো চাকরির কথা বলছিলাম একটু আগে, 2টা চাকরি আমার জন্য ভালো, সমান বেতনের, কিন্তু আমার মানে এটাকে বাছাই করে নিতে হবে, দ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেছে।
তো আকর্ষণের দুটি লক্ষ্যবস্তু থাকে, সেখান থেকে একটি গ্রহণ করা আবশ্যক হয়ে দাঁড়ায়। যখন আমরা এই দ্বন্দ্বের সম্মুখীন হই তখন তাকে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব বলে। যেমন আমরা একটা ছেলে বিয়ে করতে চাই, সেক্ষেত্রে ছেলেটি একটি সুন্দরী মেয়ে এবং একটি ধনীর মেয়ে সমান আকর্ষণের মধ্যে পড়ে। মানে একটা মেয়ে মনে করো একজন ছেলে বিয়ে করতে যাচ্ছে, তো একজন ছেলে একটা মেয়ে হচ্ছে সুন্দরী, আর একটা মেয়ের হচ্ছে অনেক টাকা, বাট সে একটু কম সুন্দর। তো সে হিমশিম খাচ্ছে সুন্দরী নিব না টাকা নিব, এরকম অবস্থা। তো সেই ক্ষেত্রে সে কি করছে, সে কোন মেয়েকে বিয়ে করবে তা স্থির করতে পারছে না। তো এটা হচ্ছে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব। আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্বের সমস্যা জটিল নয়, ব্যক্তি সহজে এর সমাধান করতে পারে। ঠিক আছে, দেখো এই যে সুন্দরী মেয়ে আর ধনীর মেয়ে, ওই ক্ষেত্রে ও আসলে কোনটা নিবে, ও কিন্তু খুব চাইলে ওর কোনটা দরকার সেটা হিসেবেই কিন্তু নিতে পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখব বিকর্ষণ। ঠিক আছে, আমাদের জীবনে অনেক সময় আমরা এমন অবস্থায় পড়ি যখন দুটি বস্তুর মধ্যে মানে দুটি বস্তুর মধ্যে থেকে আমাদের একটিকে আসলে গ্রহণ করে নিতে হয়। তো এই অবস্থার মধ্যে বিকর্ষণ দ্বন্দ্ব বলা হবে। মানে দুটি অপছন্দনীয় জিনিসের মধ্যে, মনে করো তোমাকে একটা গিফট করো একটা মানুষ, বাট দুইটাই তুমি পছন্দ করো না, বাট তোমাকে একটা নিতেই হবে। এটা হচ্ছে তোমার দুইটা খারাপ, দুইটা হচ্ছে এই চ্যাপ্টার যেহেতু পড়াই ফেলছি তাহলে ভালো হবে আসবে এই চ্যাপ্টার থেকে। হ্যাঁ, আমাদের বলছে কয়টা কোশ্চেন হবে, দুইটা আসতে পারে এটা থেকে, দুইটা আসার মতো অধ্যায় এটা। মানে একটা হলে একটু কম হয়ে যায়, দুইটা দিলে ভালো হয়, বাট তোমার 6 অধ্যায় থেকে আবার একটা আসবে। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে দুইটা আসার পসিবিলিটি বেশি আমার মনে হচ্ছে। আসলে কোশ্চেন করা স্যারের উপর ডিপেন্ড করে, বাট অধ্যায়টা গুরুত্বপূর্ণ অধ্যায়। খেয়াল করো, আমরা বলছিলাম যে যখন দুইটা অপছন্দনীয় বস্তুর মধ্য থেকে একটা বেছে নিতে হয়, সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিকর্ষণ টু বিকর্ষণ দ্বন্দ্ব। এই অবস্থায় বিকর্ষণ দ্বন্দ্ব বলতেছে, কারণ কি, কারণ উভয় সংকটে পড়ে। মানে কোনটা নেবে, এটা না ওটা, এরকম যদি থাকে তাহলে সেটা বিকর্ষণ। যদি একজন ব্যক্তি এমন এক স্থানে, দেখো এমন একটা স্থানে আসে যে সে যদি জলে নামে তাহলে কুমির তাকে খেয়ে ফেলবে, আর যদি সে স্থলে আসে তাহলে বাঘ খেয়ে ফেলবে। ইন্টারেস্টিং জিনিস কিন্তু, মানে সে যদি জলে নামে তাহলে কুমির খাবে, এরকম একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়। জলে নামলে সে হচ্ছে কুমির খাবে, আর স্থলে গেলে বাঘে খেয়ে নেবে। তো এই ধরনের একটা অবস্থা অত্যন্ত চাপমূলক অবস্থা হয়ে দাঁড়ায়। তো ব্যক্তির মধ্যে এর প্রভাব অত্যন্ত ক্ষতিকর ধরনের হয়ে থাকে। তো বিকর্ষণ চাপ দুটি বেশি প্রকট হলে তা ব্যক্তির মানসিক ভারসাম্য নষ্ট হতে পারে। যদি বলা যায় একজন ছাত্র শিক্ষকের বকা খাওয়ার ভয়ে স্কুলে যেতে চায় না, অন্যদিকে বাড়িতে থাকলে মায়ের বকুনি খেতে হবে, তাহলে দুটাই কিন্তু তার জন্য অপছন্দনীয়, বাট তাকে কি করতে হচ্ছে, তার বেছে নেওয়া লাগতেছে একটা। এই ধরনের হইলে দুইটা অপছন্দনীয় জিনিস, সেটা হচ্ছে বিকর্ষণ টু বিকর্ষণ দ্বন্দ্ব। এখন দেখবো হচ্ছে আকর্ষণ টু বিকর্ষণ দ্বন্দ্ব। আকর্ষণ আর বিকর্ষণ, একটা আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। যখন একটি লক্ষ্যবস্তু আকর্ষণীয় গুণ আর অন্যটিতে বর্জনীয় গুণ দুটি একসাথে বর্তমান থাকে, তখন এ ধরনের দ্বন্দ্ব উপস্থিত হয়। তো এখানে লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে, অন্যদিকে আবার কি বিকর্ষণও করে। তো একই জিনিসকে গ্রহণ ও বর্জন করার ইচ্ছা থেকে ব্যক্তির ভিতরে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এক্ষেত্রে আমরা দেখো একটা উদাহরণ দেই। একটা যুবক যখন বিয়ে করার উদ্দেশ্যে পাত্রী পছন্দ করতে যায়, তো পাত্রী দেখতে সুন্দরী কিন্তু অশিক্ষিত বা দরিদ্র। মনে করো পাত্রী সুন্দরী কিন্তু হয় সে অশিক্ষিত, না হলে সে দরিদ্র। ঠিক আছে, তো এমন অবস্থায় পাত্রীর চেহারা পাত্রকে আকর্ষণ করছে, মানে চেহারাটা তার ভালো লাগছে। ঠিক আছে, কিন্তু পাত্রী অশিক্ষিত হয়, তা সহজেই বিকর্ষণ করছে। মানে একটা মনে করো যখন এমন জিনিস থাকবে একটাকে আকর্ষণ করতেছে, ওই সুন্দর চেহারা আকর্ষণ করতেছে, আরেকটা হচ্ছে মনে করো সে হচ্ছে দরিদ্র বা হচ্ছে সে অশিক্ষিত, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার এটা বিকর্ষণ করতেছে। তো এমন জিনিস হলে কি হবে, আবার যদি এমন হয় মনে করো পাত্রী দেখতে সুন্দর না কুৎসিত, কিন্তু বাপের অনেক টাকা, মানে তার বাবা অনেক সম্পদের মালিক বা সে অনেক সম্পদের মালিক, তো সেই ক্ষেত্রে কিন্তু ওই সম্পদের মালিক তাকে আকর্ষণ করতেছে, এটা টাকাটা আকর্ষণ করছে, বাট চেহারাটা বিকর্ষণ করতেছে। তো পাত্রীর প্রতি তাই তার যতটা আগ্রহ দেখা যাচ্ছে ততটা অপছন্দ আছে। ঠিক আছে, মানে সম্পদের প্রতি আগ্রহ দেখা যাচ্ছে, তাহলে দেখা যাচ্ছে ফলে সে সিদ্ধান্ত নিতে পারছে না। তো এরূপ একটি আমরা বলবো কি এটাকে আকর্ষণ আর বিকর্ষণ। দেখো একটাকে প্লাস একটাকে মাইনাস করতেছে ব্যক্তির ক্ষেত্রে, এরকম যদি চিহ্ন থাকে সৃজনশীলের ক্ষেত্রে একটা প্লাস করতেছে আর একটা মাইনাস, তাহলে এটা আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ। আর যদি দুইটাই মাইনাস করতে যায় দুইটা, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের বললাম বিকর্ষণ টু বিকর্ষণ। আর মনে করো এরকম থাকে দুইটাই প্লাস থাকলে এমসিকিউ আসতে পারে, দুইটাই প্লাস থাকলে কি হবে, সেটা সুন্দরী মেয়ে আর ধনী মেয়ে কোনটা নেবে ভাই। তো সেই ক্ষেত্রে আমার হবে হচ্ছে আকর্ষণ টু আকর্ষণ। আর বিকর্ষণের কথা বললাম দুই সাইডে মাইনাস, দুইটাই অপছন্দনীয় বিষয়, তাহলে বিকর্ষণ টু বিকর্ষণ। আর একটা বললাম আকর্ষণ আর বিকর্ষণ কি হবে,
যখন মনে করো হচ্ছে মানে তোমার একটা পছন্দনীয় আর একটা হচ্ছে অপছন্দনীয়, তার মানে তুমি কোনটা নিবা তুমি বুঝতে পারতেছো না, বা তোমার মানে তুমি হচ্ছে কোনটা নিয়ে বুঝতে পারতেছো ঠিক আছে, কিন্তু তোমার একটা ভালো লাগছে আর একটা ভালো লাগছে না, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে একটা প্লাস এবং একটা মাইনাস। আর প্লাস মাইনাস থাকলে হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ। লাস্ট আমাদের একটা থাকতেছে, সেটা হচ্ছে দ্বৈত হচ্ছে আকর্ষণ আর বিকর্ষণ। দ্বৈত আকর্ষণ বিকর্ষণটা খেয়াল করি তাহলে, যখন কোনো ব্যক্তি এমন দুটি লক্ষ্যের মাঝখানে উপস্থিত থাকে যে দুটি লক্ষ্যের ধনাত্মক ও ঋণাত্মক আকর্ষণ ক্ষমতা আছে, মানে একটা ধনাত্মক ক্ষমতা আছে আর একটা হচ্ছে ঋণাত্মক ক্ষমতা আছে, ঠিক আছে। দ্বৈতটা একটু খেয়াল করো, দ্বৈতটা বলছে একটা হচ্ছে আমাদের ধনাত্মক আর একটা ঋণাত্মক আকর্ষণ ক্ষমতা আছে, ঠিক আছে। তো এই অবস্থায় আমাদের দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হবে, মানে হচ্ছে দ্বিগুণ বা দ্বৈত, ঠিক আছে। ব্যক্তিকে এমন দুটি লক্ষ্যবস্তুর মধ্যে একটিকে বেছে নিতে হবে, এবং বেছে নিতে হবে যে দুটি লক্ষ্যই আকর্ষণীয় ও খারাপ দিক উভয় আছে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, একটু উদাহরণটা খেয়াল করতে হবে এটাতে, যে জায়েদের বাবা মা কক্সবাজার বেড়াতে যাবে, ঠিক আছে। তো আবার কিছুদিন পরেই জায়েদের বার্ষিক পরীক্ষা শুরু হবে, মানে কক্সবাজার বেড়াতে যাবে কিন্তু আবার ওর বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে, তবে তাকে তাই বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে, মানে ও কক্সবাজার যেতে পারতেছে না পরিবারের সাথে। তো দুইটি কাজের প্রত্যেকটির সাথেই আনন্দ কষ্ট জড়িত, মানে হচ্ছে দেখো যদি কক্সবাজার যায় তাহলে ওর পড়ালেখা হচ্ছে না, ট্যুর হচ্ছে, একটা আনন্দ একটা কষ্ট আছে। আবার যদি হচ্ছে বাড়িতে থাকে তাহলে হচ্ছে পড়ালেখা হচ্ছে কিন্তু ঘুরতে পারছে না, সুতরাং কষ্ট আর আনন্দ দুইটাতে আছে। তো কক্সবাজার বেড়াতে গেলে যাওয়ার মধ্যে খুবই মজা রয়েছে, কিন্তু পরীক্ষার পূর্বে বেড়াতে গেলে পরীক্ষায় ফল খারাপ হবে। আবার বললাম কি, বেড়াতে না গিয়ে ভালো পড়ালেখা করলে পরীক্ষায় ভালো ফলাফল করার মধ্যে আনন্দ রয়েছে, কিন্তু ভ্রমণের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্ট রয়েছে। সুতরাং এইরকম পরিস্থিতি হইলে, মানে খেয়াল করো এই একটা ব্যক্তি, ঠিক আছে, তো ওর একটা প্লাসও আছে একটা মাইনাসও আছে, তো ও হচ্ছে এটাও আকর্ষণ বিকর্ষণ আছে আর এটাওতেও আকর্ষণ বিকর্ষণ আছে। তো এরকম দুই সাইডে আকর্ষণ বিকর্ষণ প্লাস মাইনাস থাকলে মনে রাখবে সেটা হচ্ছে দ্বৈত, মানে দ্বৈত একটা বা দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ, ঠিক আছে, মানে দুই সাইডে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব থাকবে। যদি এমন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বৈত বা হচ্ছে দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ, ঠিক আছে। এখন বলো যে চারটা দ্বন্দ্ব পড়লাম, আকর্ষণ বিকর্ষণ আর দ্বৈত আকর্ষণ বিকর্ষণ, বুঝছো কিনা, ক্লিয়ার কিনা? পরীক্ষায় সিকিউ আসতে পারে স্যার। আইমান আবির, সমস্যা সমাধানের জন্য দেখো আমি তোমাদের সিকিউ সমস্যা কিন্তু টিক ভুল হয়, মানে এমসিকিউ ভুল হচ্ছে, এই জন্য অধ্যায়গুলো ভালো করে ক্লিয়ারলি পড়তে হবে। যেমন আজকে তোমার দুইটা অধ্যায় আমি ক্লিয়ার করে দিব, এই দুটো অধ্যায় তুমি ক্লিয়ারলি দেখো, ক্লাসটা সমাধান করো। আমার ক্লাসটা শেষ হওয়ার পরে আমি তো হাইস্ট তোমার 2 ঘন্টাও ক্লাস নিব না, 2 ঘন্টা নিব আশা করি। এই যে আমার এখন অলরেডি 1 ঘন্টা শেষ, মানে এরপর আর 1 ঘন্টা বা আধা ঘন্টা নিব 6 অধ্যায় শেষ করতে। তো এই 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করলে তোমার 2টা অধ্যায় শেষ হচ্ছে, তোমার কাজ কি? এরপরে বাসায় তুমি এই অধ্যায়ের এমসিকিউ সিকিউটা একটু দেখো, আমি তো লাস্ট দিন ক্লাসে এমসিকিউ সিকিউ পড়াবো, বাট তুমি এমসিকিউ সিকিউটা দেখো, শেষ করো 2টা অধ্যায়। আমি নেক্সট কালকেও 2টা বা 3টা অধ্যায় শেষ করবো, কালকে 2টা বা 3টা অধ্যায় শেষ করবো, তাহলে ওই 2-3টা অধ্যায় তুমি আমার সাথে শেষ করো, তাহলে তো তোমার কি হচ্ছে, তোমার এমসিকিউ তো ভুল যাচ্ছে না, বইটাও পড়া হচ্ছে, তুমি নিজেও বাসায় আবার রিভিশন দিচ্ছ, সমস্যা তো থাকতেছে না। মন দিয়ে পড়া, হ্যাঁ মন যে কোথায় দাও আইমান, মনটা হচ্ছে ঠিকঠাক জায়গায় দাও, ঠিক আছে। ওই যে তাগোসি শেষ, ক্লিয়ার আব্দুল্লাহ, ওকে ঠিক আছে স্যার। তোর কথা বললাম যে দুই সাইডে আকর্ষণ বিকর্ষণ থাকবে, দুইটাই আকর্ষণ বিকর্ষণ থাকবে, তো সেই ক্ষেত্রেই দ্বৈত আকর্ষণ বিকর্ষণ হবে, ঠিক আছে। ওকে, তাহলে পরে চলে আসি। এখন আমরা তো অনেকগুলো পড়লাম, এখন চাপ আসলে সামলাবো কেমনে? এতক্ষণ তো চাপ দেখলাম, এখন চাপ সামলানোর উপায়টা দেখবো, ঠিক আছে। চাপ কিভাবে সামলাবো? তো চাপ সামলানোর ক্ষেত্রে আমাদের কয়েকটা কিন্তু খেয়াল করতে হবে যে চাপ, আমাদের মানসিক চাপ কিভাবে সামলাবো। সেক্ষেত্রে আমরা ফার্স্ট দেখি হচ্ছে আমার হচ্ছে চাপমূলক পরিস্থিতি যে পুনর্মূল্যায়ন। আমি কেন চাপ
প্রয়োগ মানে চাপে আসি, কেন আমার মানসিক চাপের মধ্যে যাচ্ছে। তো চাপটা আমার ফার্স্ট অফ অল আমি কেন আসি, মানে কারণ বা কজটা আমার বের করতে হবে, মানে কোন কারণে হচ্ছে আমি মানসিক চাপে আসি, ঠিক আছে, ওটা পুনর্মূল্যায়ন করতে হবে। তো ফার্স্ট আমরা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা কয়েকটা ব্যক্তির ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবো। কয়েকটা বিষয়ের মধ্যে বলতেছে ব্যক্তি জীবনে যে বিভ্রান্তিকর, মানে ব্যক্তির জীবনে যে বিভ্রান্তিকর পরিস্থিতি এবং নেতিবাচক ও বেদনাদায়ক পরিস্থিতি আছে, মানে কষ্টকর এবং হচ্ছে খারাপ বা নেগেটিভ সাইড, ওই সাইডগুলো আমাদের পুনর্মূল্যায়ন করে ইতিবাচক দিকের দিকে মনোযোগ দিতে হবে। এক কথা আমাদের লাইফের নেগেটিভ সাইডটা দূরে রেখে পজিটিভ সাইডের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে, এই কথা বলছে ব্যক্তির জীবনে, প্রত্যেকটা ব্যক্তির জীবনে। তারপরে বলছে হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে নেতিবাচক আবেগগুলোর ইতিবাচক মূল্যায়ন, মানে নেতিবাচকগুলোর আমাদের ইতিবাচক মূল্যায়নের মাধ্যমে নিজের মধ্যে ইতিবাচক আবেগীয় অবস্থা তৈরি করতে হবে। এক কথায় নেগেটিভ সব বিষয়ের থেকে দূরে রেখে তাকে কনভার্ট করে, নেগেটিভ সাইডটাকে কনভার্ট করে পজিটিভ সাইডে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের ওইটা কিন্তু সমস্যাটা থেকে সমাধান আসবে। তারপরে অপ্রীতিকর মানে হচ্ছে খারাপ পরিস্থিতির ক্ষেত্রে নিজের মধ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা তৈরি করতে হবে, মানে নিজেদের মধ্যে নিজেকে যাতে নিজে নিয়ন্ত্রণ করতে পারি, আমাকে যাতে বাইরের পরিবেশ বা বাইরের মানুষ আমাকে নিয়ন্ত্রণ না করে, ঠিক আছে, এইগুলো থেকে নিজেকে কি করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে দীর্ঘদিন কোনো ব্যক্তি আসলে মানসিক চাপে ভুগতে থাকে, অর্থাৎ এর থেকে 6 মাসের মতো 1 থেকে 6 মাসের মতো হয়, তবে সেক্ষেত্রে কোনোভাবেই চাপের ফলে কিন্তু সৃষ্টি সমস্যাগুলো নিয়ন্ত্রণ করতে পারে না বা নিজে নিজে সে পারে না। সেই ক্ষেত্রে কী করতে হবে, তখন বুঝতে হবে তার সমস্যাগুলো সমাধানের জন্য পেশাজীবীদের সহায়তা, মানে এক কথাটাকে মানে মনোবিজ্ঞানী মানে সাইকিয়াট্রিস্ট যারা আছে, যারা ডাক্তারগুলো আছে, মনোরোগ বিশেষজ্ঞ, তাদের কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখন আমরা দেখি যে সামাজিক সহায়তা লাভের 3টা উপায় আছে, মানে সামাজিকভাবে একজন ব্যক্তি তো তাকে ফার্স্ট অফ অল নিজে থেকেই তার উন্নয়নের জন্য কাজ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, তারপরে হচ্ছে কি আমাদের প্রথমত হচ্ছে, আচ্ছা আমি কমেন্টটা দেখে আসলে ভুল করে ফেলছি, আমার ফ্রেন্ড সালাম দিছে এজন্য মজা করে দিছে, ওকে। তাহলে হচ্ছে বলি যে আমাদের ব্যক্তিগতভাবে নিজেকে আগে এগিয়ে আসতে হবে, তারপর হচ্ছে আমাদের সামাজিক সহায়তা লাভের আরও 3টা, মানে সামাজিকভাবে সহায়তা লাভের ক্ষেত্রে আরও কয়েকটা মানে পর্যায় আছে। একটা হচ্ছে আমাদের মানে পরামর্শ বা নির্দেশনা গ্রহণ এবং তথ্যের আদান প্রদান করতে হবে সমাজের ভিতরে, মানুষের মধ্যে কে কোন অবস্থায় আছে তাদেরকে খোঁজখবর নিতে হবে। দেন হচ্ছে আমরা বললাম যে পারিবারিক যত্ন এবং সামাজিক যে সহায়তা, পারিবারিকভাবে সবার সাথে সবার ভালো একটা সম্পর্ক রাখতে হবে। আমরা পারিবারিক সম্পর্ক ঠিক নাই আমাদের একটা ছোট ভাই বোন আছে, আমরা তার খোঁজ নিচ্ছি না, মানে সবার খোঁজ নিতে হবে কে কেমন অবস্থায় আছে, ঠিক আছে। তারপর হচ্ছে সামাজিক নিরাপত্তা অনুপ্রেরণামূলক পরিবেশ, মানে হচ্ছে সামাজিকভাবে একটা নিরাপদ বা সমাজটা হবে নিরাপদ, মানে সব মানুষ যাতে ভালোভাবে সেখানে বা বসবাস করতে পারে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা কি বললাম, সামাজিক নিরাপত্তা অনুপ্রেরণামূলক পরিবেশ, মানে সেজন্য একটা অনুপ্রেরণা পাই, যে কাজটা করছে তার জন্য অনুপ্রেরণা দিতে পারে সবাই, তাহলে সেই পরিবেশটা রাখতে হবে। দেন হচ্ছে আমরা এইটা বুঝলাম এতগুলো মানে এরকম সিস্টেম বা এরকম কিছু আমরা যদি করতে পারি, তাহলে হচ্ছে আমাদের এই মানে আমরা ওই পরিবেশ বা ওই পরিস্থিতি থেকে মানে ভালো একটা অবস্থায় আসতে পারবো, ঠিক আছে। এখন দেখি আত্মরক্ষামূলক কৌশল, মানে নিজেদেরকে মানে আত্মরক্ষা করতে গেলে কি কি কৌশল অবলম্বন করতে হবে, ঠিক আছে। এই কৌশলের আমাদের সিগন্যাল অনেকগুলো কৌশলের কথা বলছেন, সেখানে আমরা দেখি আমাদের একটা বলছে অবদমন। এই অবদমনটা কি, রিপ্রেশন, যেটাকে রিপ্রেশন বলা হয়। তো এই অবদমনটা কি, আমরা আমাদের যে সকল চিন্তাভাবনা বা অনুভূতি সমাজের কাছে গ্রহণযোগ্য নয় অথবা যে বিষয়গুলো উদ্বেগ সৃষ্টি করে, সেগুলোকে আমরা যে বিষয়গুলো আমাদের কি করবে, উদ্বেগ সৃষ্টি করবে বা আমাদের কি করছে অবচেতনায় ঠেলে দেয় এবং ভুলে যাওয়ার চেষ্টা করি, একে অবদমন বলি। এক কথায় আমাদের ভুলে যাওয়ার চেষ্টা যেগুলো করি সেগুলো হচ্ছে কি অবদমন, ঠিক আছে। এখন যদি আমরা একটা উদাহরণ খেয়াল করি, আবার একটু দেখি, বলছে যে অনুভূতি সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, মানে সমাজের মানুষ সেটাকে গ্রহণ করে নিবে না এবং যেগুলো আমরা কি ভুলে যাওয়ার চেষ্টা করি, মনে করেন আমাদের মিস্টেকগুলা, তো সেগুলোকে বলতেছি অবদমন। এখন দেখো কোনো ব্যক্তির মনে একটা কামনা জাগ্রত হলো যা সমাজের কাছে গ্রহণযোগ্য নয় এবং নিজ বিবেকও তাকে স্বীকৃতি দিচ্ছে না যে এটা ভালো হয় নাই, তো এগুলো তখন সে তার এই কামনাকে অবদমন করে হতাশা থেকে মুক্তির পথ খুঁজবে। প্রকৃতিগতভাবে অবদমন হচ্ছে ব্যক্তির সঙ্গতি বিধানের চরমতম ও নিকৃষ্টতম কৌশল, ঠিক আছে। চরমতম তারপর হচ্ছে প্রতিক্রিয়া, বলছে প্রতিক্রিয়া গঠন, মানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের চিন্তা ভাবনার ক্ষেত্রে কি করতে হবে,
যে আবেগ যখন আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে তখন আমরা এই উদ্বেগ থেকে রক্ষা পাওয়ার জন্য বিপরীতমুখী একটা আমরা চিন্তা করে থাকি। যেমন চিন্তা ভাবনার ক্ষেত্রে আমরা অবস্থা মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় স্থানান্তরের যে প্রতিক্রিয়া, যেমন একজন খুনি তার অপরাধ কর্মের গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য একজন অতি ভালো মানুষ হতে পারেন অথবা দাঁড়িয়ে রেখে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে পারেন। এটা কিন্তু তার একটা ভালো হচ্ছে, ঠিক আছে, মানে সেখান থেকে সে ফিরে আসতে পারতেছে। এরপর হচ্ছে প্রত্যাবৃত্তি। আমরা সংক্ষেপে দেখি যে বিছানায় প্রস্রাব করা বা আঙ্গুল চোষা হচ্ছে আমরা বলছি প্রত্যাবৃত্তি। যখন অন্যদিকে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য অতীতের সুখময় স্মৃতি চারণ করে। এই যে অতীতের বিষয়গুলো তুমি মানে অতীতে ভালো সময় কাটানোগুলোকে তুমি এখন মনে করছো, এগুলো হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে প্রত্যাবৃত্তি, মানে পূর্বের ভালো ঘটনাগুলোকে এখন বারবার মনে করা। এইভাবে আমরা ভালো সময় মানে নিজেদের ভেতরে ভালো একটা মানে পরিবেশ আগের মতো আনতে পারি। দেন বলছে প্রতিক্ষেপণ। এই প্রতিক্ষেপণটা কি বলছে, যৌথ ব্যবসায় এক বন্ধু বাকিতে পণ্য সামগ্রী বিক্রি করে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, তো সে তার দোষকে অন্যের উপর আরোপ করে সান্ত্বনা লাভ করে। এই জন্য সে বলতে পারে তার পার্টনার বন্ধুর ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক নেই, যার ফলে ব্যবসা মানে তুমি একজনের উপর থেকে আরেকজনের উপর মানে এটা চাপিয়ে দেওয়া। এখন বলছে উদ্গতি। ওটা কি, যে উদ্গতি হচ্ছে সামাজিক দিক থেকে গ্রহণযোগ্য নয় এমন প্রেষণা, সামাজিক দিক থেকে গ্রহণযোগ্য নয় প্রেষণার হচ্ছে উদ্গতি। একজন যুবক প্রেমে ব্যর্থ হয়ে কাব্য রচনা করতে পারে বা সে বিভিন্ন সেবামূলক কাজ করতে পারে। নাইস, উদাহরণগুলো কিন্তু সেই নাইস, ঠিক আছে। তারপর হচ্ছে ক্ষতিপূরণ। বলছে কোনো মানুষ যখন কাল্পনিক বা সত্যিকার ব্যক্তিগত দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য অন্য কোনো কাজে মানে সে নিজেকে মানে আত্মনিয়োগ করে। মনে করো একজন মানুষকে তুমি ক্ষতিগ্রস্ত করছো, তাদের তো তুমি সেটা ক্ষতিপূরণ করার জন্য হেল্প করছো। তারপর হচ্ছে এই একাত্ম ভাবনটা আবার ইন্টারেস্টিং, এটা পরীক্ষা আসতে পারে। দেখো একাত্ম ভাবনটা কি, একাত্ম ভাবনটা হচ্ছে যখন হচ্ছে আমরা একাত্ম ভাবন ব্যক্তি অন্যের গুণাবলীকে নিজের বলে মনে করে, মানে তোমার যে গুণাবলী এটা আমার মনে করতেছে আমি, ঠিক আছে। তো অন্যদিকে প্রত্যক্ষেপণে ব্যক্তি নিজের দোষ ত্রুটিকে অন্যের উপর অজ্ঞাতে মানে প্রক্ষেপণ করে। সাধারণত যে ব্যক্তিকে আমরা শ্রদ্ধা করি তার বৈশিষ্ট্যের সাথে একাত্মতা বেশি হয়। যেমন হচ্ছে পঙ্গু ব্যক্তি বিখ্যাত কোনো ক্রিকেট খেলোয়াড়ের প্রতি একাত্ম অনুভব করতে পারে, কারণ এর মাধ্যমে সে তার শারীরিক দুর্বলতার যে ক্ষতিপূরণমূলক তৃপ্তি লাভ করবে, ঠিক আছে, নিজেকে অন্যের মতো মনে করা আর কি। এখন হচ্ছে প্রত্যাহার, মানে অনেকগুলো পয়েন্ট, এখানে অনেকগুলো পদ্ধতি কথা বলছে। তো এরূপ কৌশল ব্যবহার করে ব্যক্তি তার ভীতিকর এবং ঝুঁকিপূর্ণ কোনো কাজ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অপস্থাপন বা স্থানচ্যুতি, মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তুমি শক্তি সামর্থ্য অর্জন করলাম, এটা হচ্ছে তোমার অপসারণ বা স্থানচ্যুতি হবে, ঠিক আছে। এই যে টপিকগুলো বললাম এগুলো হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল টপিক ছিল। এখন বলছো কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে ভাইয়া, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল চাপমূলক পরিবেশ, চাপমূলক যে মানে আমার দ্বন্দ্বগুলো থেকে কোশ্চেন আসতে পারে। দ্বন্দ্ব যে কথা বললাম, মানে আবার তোমাদের বলি, ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে প্রথম থেকে বলতেছি মানে কোন পয়েন্ট মাস্ট তোমার কোশ্চেন আসবে, কোন টপিক থেকে মাস্ট কোশ্চেন আসবে, ঠিক আছে। প্রথম থেকে খেয়াল করো তুমি, প্রথম থেকে খেয়াল করো তোমরা। সেটা হচ্ছে মানসিক চাপের, এখানে বলছিলাম যে মানসিক চাপ আমাদের ফার্স্ট অফ অল কি, মানসিক চাপের যে আমরা একটা কথা বলছিলাম। দেন এখানে হচ্ছে মানসিক চাপের যে বৈশিষ্ট্যগুলো খেয়াল করবা, মানসিক চাপের বৈশিষ্ট্য, কারণ এখানে তোমার মানসিক চাপ থেকে কোশ্চেন আসলে তোমার বৈশিষ্ট্যগুলো তুলে ধরতে হবে। এর চাপমূলক কোন কোন পরিস্থিতিগুলো আছে এগুলো খেয়াল করতে হবে। দেন হচ্ছে আমাদের চাপমূলক পরিস্থিতি বললাম আমি, চাপ পরিবেশের উৎসগুলো তো পড়ালাম, উৎস। এখন হ্যাঁ, এখন হচ্ছে দ্বন্দ্বগুলো পড়তে হবে, দ্বন্দ্ব, ঠিক আছে। এই দ্বন্দ্বগুলো আছে, এই দ্বন্দ্বগুলো কিন্তু পরীক্ষা আসে, কোন কোন দ্বন্দ্ব, হতাশার উৎস বা দ্বন্দ্বগুলো, এগুলো একটু খেয়াল করিও, ঠিক আছে। ক খ দেখো, ক খ যদি এই আকর্ষণ বিকর্ষণের দ্বন্দ্বের কথা বললাম, এই দ্বন্দ্ব তো পড়াইছি, ঠিক আছে। তাহলে এটার পরে চলে যাই। তো কথা হচ্ছে দেখ ক খ হচ্ছে লাস্ট কালকে পড়াবো, আজকের ক খ পড়াবো না, আজকে আমরা 6 অধ্যায়টা পড়াই, আমি আজকে পুরো বেসিক পড়াচ্ছি মানে অধ্যায়গুলা। আচ্ছা, আর বেশি সময় নিব না, আর 20 মিনিট নেই, তাই তোমাদেরও ক্লাস করতে বিরক্ত লাগতেছে মনে হয়, আর বেশিক্ষণ আমি নিব না, আমারও। ওকে, তাহলে আমরা মূল্যবোধ থেকে শুরু করি। দেখো মূল্যবোধ তো আমরা বুঝি, যারা পরিণতি পড়ছে তারা মূল্যবোধ জানো, যে লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প আমাদেরকে আমাদের সামগ্রিক লাইফ আচার আচরণকে নিয়ন্ত্রণ করায়, আমাদের আচার মানে সামগ্রিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে বা পরিচালনা করবে। যে গুণগুলো আমাদের সামগ্রিক মানে সমস্ত জীবনকে পরিচালনা করে সেইগুলো হচ্ছে মূল্যবোধ। এখন দেখি মূল্যবোধটা কি আসলে।
অনেক মূল্যবোধ, অনেক সংজ্ঞা। মূল্যবোধ হচ্ছে তুলনামূলক স্থায়ী সচেতনতা, যা আমাদের আবেগের সন্নিকটস্থ করে রাখে এবং লক্ষ্য অর্জনে, আমাদের লক্ষ্য অর্জন হচ্ছে সহায়তা করে। এখন আমরা দেখতে পারি যে যে ধারণা পাওয়া যায় তা হচ্ছে গুরুত্ব ও ভালো মন্দের বিচার, মানে গুরুত্ব বা ভালো কোনটার প্রতি তুমি গুরুত্ব দিবা, ভালো মানে তুমি ভালো মন্দের নিয়ন্ত্রণ করবা এবং চিন্তায় কেন্দ্রীভূত করবা, চিন্তার মানে এক কথায় ব্যক্তির যে গুণগুলো তারকে নিয়ন্ত্রণ করবা, পরিচালিত করবে ভালো কাজে, সেগুলো হচ্ছে আমাদের কি, সেগুলো হচ্ছে আমাদের মূল্যবোধ। এখন মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। মূল্যবোধের বৈশিষ্ট্য কি কি? মূল্যবোধ হচ্ছে এক ধরনের আদর্শ, এটি সমাজের চালিকা শক্তি। মূল্যবোধ সামাজিক সংহতি ও ঐক্য রক্ষা করে। এর সাথে কৃষ্টি বা সংস্কৃতি সম্পর্কিত, সংখ্যা অনেক সীমিত, সহজে পরিবর্তন হয় না, অপেক্ষিত স্থায়ী স্থায়ী মানে স্বাধীনভাবে গঠিত। মূল্যবোধ সামাজিকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মনোভাব ও ব্যক্তিত্ব গড়ে তোলে। মানে মূল্যবোধটা কি আগে ফার্স্ট আমাদের বুঝতে হবে, দেন ব্যক্তির আচরণে তার নিজস্ব সমাজের মূল্যবোধটা বেশি জাগ্রত হয় বা যথেষ্টভাবে প্রভাবটা দেখা যায়। আর মূল্যবোধ হচ্ছে সুসংগঠিত, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে মূল্যবোধ অনুমান বা বর্ণনাযোগ্য নয়। মূল্যবোধ বিভিন্ন কর্মকাণ্ডকে সক্রিয়ভাবে অনুপ্রাণিত করে। আর একজন ব্যক্তির মূল্যবোধ অন্যজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তো এইগুলো গেল মূল্যবোধ। দেন হচ্ছে আমরা মূল্যবোধের শ্রেণীবিভাগ দেখব। এখানে সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, অনেকগুলো মূল্যবোধ। দেখো, তাত্ত্বিক মূল্যবোধ, অর্থনৈতিক মূল্যবোধ, সৌন্দর্যবোধ মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, রাজনৈতিক, ধর্মীয়। একজন ব্যক্তি যদি তার মূল্যবোধ সম্পন্ন হয় সে, তাহলে তার এই গুণগুলো থাকা দরকার। দেখো, অভিজাতমূলক, সে হচ্ছে অভিজাত হবে, তার মানে সম্ভ্রান্তশালী হবে, মানে তার ব্যবহার আচার আচরণে। দেন হচ্ছে সমালোচনামূলক, মানে তার সমালোচনা করতে পারে মানুষজন। দেন হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন, ঠিক আছে, এবং সেও সমালোচনা করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবে। দেন বলছে তাত্ত্বিক মূল্যবোধ। এখন প্রত্যেকটা একটু খেয়াল করবো। তাত্ত্বিক মূল্যবোধটা কি? দেখো, যে তাত্ত্বিক মূল্যবোধ ব্যক্তিরা সত্য সন্ধানী, মানে সত্যের সন্ধানী হয় এবং হচ্ছে সত্যকে আবিষ্কার করা তাদের মূল লক্ষ্য, ঠিক আছে, মানে কোনটা সত্য কোনটা মিথ্যে এটার পার্থক্য মানে বের করা তাদের কাজ থাকে। দেন আমরা যদি বলি যে যুক্তিবাদী ব্যক্তিগণ। অর্থনৈতিক মূল্যবোধ মানে হচ্ছে কি, মানে অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সব ক্ষেত্রেই মিতব্যয়ী হয়, ঠিক আছে, এবং বাস্তববাদী মানে রিয়েলিস্টিক মানুষজন, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক মূল্যবোধ। শেষ করবো আমরা হচ্ছে বরাবর 9টা শেষ করবো, ঠিক আছে। তারপরে আমরা বললাম হচ্ছে সৌন্দর্যবোধ বা নান্দনিক মূল্যবোধ, মানে সৌন্দর্য প্রিয়, মানে সুন্দরের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা বেশি যাদের, সেটা হচ্ছে আমাদের নান্দনিক মূল্যবোধ, ঠিক আছে। এরপর হচ্ছে সামাজিক মূল্যবোধ, মানে সমাজে টিকে থাকার জন্য যে গুণগুলা বা যে মানে সৎ বা নৈতিকতার গুণগুলো থাকা দরকার, সেগুলো হচ্ছে আমাদের সামাজিক মূল্যবোধ, যে পরোপকারী, দানশীল। তারপর রাজনৈতিক মূল্যবোধ, ঠিক আছে, মানে নেতৃত্ব ক্ষমতা, তারপর হচ্ছে এক কথায় মানে প্রভাবশালী, এই যে গুণগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সংকল্প আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক ক্ষেত্রে। আর ধর্মীয় মূল্যবোধ মানে হচ্ছে যে লক্ষ্য উদ্দেশ্য সংকল্প আমাদের ধর্মীয় আচার আচরণকে নিয়ন্ত্রণ করবে ও পরিচালিত করবে, সেগুলোকে ধর্মীয় মূল্যবোধ বলে। এবার সামাজিক মূল্যবোধ তো বললামই। এরপর দেখো মূল্যবোধের শ্রেণী বিভাগ তো দেখছি। মূল্যবোধের শ্রেণী বিভাগ কয় প্রকার মূল্যবোধ হয় দেখলাম আমরা। যে মূল্যবোধের যদি বলি, মূল্যবোধ শেখার স্থান, মানে মূল্যবোধ আমরা কোথা থেকে শিখি, ঠিক আছে। এক নম্বর হচ্ছে পরিবার, মানে আমাদের পরিবার থেকে কিন্তু মূল্যবোধের শিক্ষাটা আসে। পরিবারই হচ্ছে আমাদের মানে ব্যক্তির জীবনে সবচেয়ে প্রথম প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা সবকিছু শিক্ষা লাভ করতে পারি। দেন হচ্ছে আমরা বলছি হচ্ছে কি বিদ্যালয়, পরিবারে পরে বলতেছে হচ্ছে বিদ্যালয়, কারণ বিদ্যালয় হচ্ছে আমরা ছোট থেকে কিন্তু মানে পরিবারে পরে যে জায়গাটা আমরা প্রথমে যাই সেটা হচ্ছে মানে বিদ্যালয়, এবং যেখানে বিদ্যালয়ে লাইফ শেষ করতে করতে আমাদের অর্ধেক লাইফ চলে যাচ্ছে, মানে আমরা জীবনে যতটা বেঁচে থাকি তার অর্ধেক লাইফে আমাদের শিক্ষা করতে হয় এই বিদ্যালয় থেকেই। সুতরাং আমাদের বিদ্যালয় কিন্তু আমাদের মূল্যবোধ শেখার 2 নাম্বার স্তরের জন্য, মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরপর হচ্ছে সমবয়সী দল, আমরা যাদের সাথে মিশি আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডদের মতো মনোভাব হয়, আমরা যাদের সাথে মিশি তাদের মতো আমাদের সবকিছু আচার আচরণ হয়, এবং আমাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক বেশি ভ্যারি করে আমাদের লাইফে, মানে ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। যার ফ্রেন্ডস থাকলে ভালো সেও ভালো। তারপরে দেখো কমিউনিটি, মানে আমি যে সমাজে থাকি, আমি যে
পরিবেশে থাকবো আমার কিন্তু মেন্টালিটি, আমার সব আচার আচরণ কিন্তু সেই ধরনের হবে, ঠিক আছে। সুতরাং আমার কমিউনিটি অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের মানে মূল্যবোধের গঠনের ক্ষেত্রে। ধর্ম কৃষ্টি মানে যে ধর্মের মানুষগুলো যেমন, মানে ধর্মটা যেমন বা ধর্মের মানুষগুলোর আচার আচরণ, ধর্ম সবার ধর্মই কিন্তু সুন্দর, কথা হচ্ছে কিন্তু এই ধর্মীয় আচার আচরণ বা ওই যে কমিউনিটির সাথে মিলেমিশে যদি সেটা শিখতে পারে এবং তার মানে তুমি হচ্ছে মানে প্রপার ইউজটা করতে পারি, তাহলে কিন্তু তার মূল্যবোধটা সেই ধরনের হবে এবং তার মানে কালচারও যদি তেমন হয়, তার সংস্কৃতি যদি ভালো হয় এবং ভালো সংস্কৃতির মাধ্যমে তার গঠনটা হয়, দেন সে কিন্তু ভালো মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে। দেন গণমাধ্যম মানে আমাদের গণমাধ্যম কিন্তু মানে ওই দেশ বা ওই জাতির একটা মানে পুরো সামারি কিন্তু সে প্রকাশ করে। মানে গণমাধ্যম বা সংবাদপত্র যেগুলো রেডিও টেলিভিশন সবগুলো কিন্তু ওই সংস্কৃতি বা ওই সমাজে মানুষের মূল্যবোধের মানে কিন্তু ধ্যান ধারণার পরিবর্তন বা ইতিহাসে সব কিছু কিন্তু তারাই তুলে ধরে। এখন আমরা মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব মানে মানুষের যে আচার আচরণের উপর মূল্যবোধ আসলে কতটা প্রভাব ফেলতেছে, সবচেয়ে বড় প্রভাব কিন্তু মূল্যবোধই ফেলতেছে। তো সেগুলো আমরা একটু খেয়াল করবো যে ফার্স্ট অফ অল হচ্ছে চরিত্র গঠন। একজন মানুষের মূল্যবোধ কিন্তু প্রথমেই তার চরিত্রটা গঠন করতেছে, ঠিক আছে, চরিত্রটা গঠন করছে। দেন হচ্ছে আমরা সামাজিক ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা রক্ষা হচ্ছে, তার সামাজিক যে ঐক্যটা, সংহতি এবং স্থিতিশীল যে একটা পর্যায় সেটা কিন্তু আমাদের মূল্যবোধের মাধ্যমে মানে গঠিত হচ্ছে। দেন সামাজিক আদর্শ মূল্যবোধ মানে সামাজিকভাবে সে একটা আদর্শ বা একটা নৈতিকতার বা একটা হচ্ছে মানে শৃঙ্খলিত লাইফের মধ্যে বা গঠনমূলক একটা লাইফের মধ্যে সে যাচ্ছে, সুতরাং তার কিন্তু সেই মূল্যবোধটা ক্লিয়ার হচ্ছে। রাজনৈতিক মূল্যবোধ। দেন সামাজিকীকরণ। সামাজিকীকরণ মানে কি, মানে সমাজের যে সকল নিয়ম নীতি মানার মাধ্যমে তুমি হচ্ছে মূল্যবোধটা শিখে আগাচ্ছ সামনে। দেন হচ্ছে রাজনৈতিক মূল্যবোধের কথা বললাম। সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ মানে হচ্ছে সুন্দর এবং সুন্দরভাবে নিজের লাইফটাকে লিড করা, ঠিক আছে। এরপর হচ্ছে নারী ও পুরুষ পার্থক্য। নারী পুরুষের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে, কারণ হচ্ছে নারী কে পুরুষ এবং তার মানে তার দিকটার বিষয়টা দেখো এই অধ্যায়ে কিন্তু ছোট আমি আলোচনা করছি, শেষ হয়ে গেছে। তো বললাম পুরুষ ও মহিলার বিভিন্ন মূল্যবোধের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, যেমন তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষ মহিলাদের চেয়ে উচ্চ বোধ সম্পন্ন হয় তাত্ত্বিক এবং রাজনৈতিক ক্ষেত্রে, কারণ রাজনীতির অধিকাংশ ক্ষেত্রে পুরুষটাই বেশি করে। তারপর যদি বলি সামাজিক, অর্থনৈতিক ও সৌন্দর্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ, তো এই ক্ষেত্রে মহিলারা কিন্তু পুরুষদের চেয়ে উচ্চ হয় সামাজিক ক্ষেত্রে, মানে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সৌন্দর্যবোধ কিন্তু মেয়েরাই আগায়, এবং ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে কিন্তু আমাদের মা জাতিটাই বেশি ধর্মীয় দিক থেকে বেশি থাকে, মানার চেষ্টা করে। সুতরাং এই সব পারপাসের ক্ষেত্রে মূল্যবোধের বিষয়টা আমরা দেখলাম। তো মূল্যবোধের অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে এবং খুবই সিম্পল কোশ্চেন আসবে। মূল্যবোধের কোশ্চেনটা খুবই সিম্পল, মানে তো মূল্যবোধের মাধ্যমগুলা, মূল্যবোধ এগুলো যারা সমাজ বিজ্ঞানে পড়ছে তাদেরও আছে, পরিণীতে পড়ছে তাদেরও কিন্তু মূল্যবোধের একটা আছে। যারা পরিণীতে পড়ছে মাশাআল্লাহ 3 অধ্যায় পুরো মূল্যবোধ, ঠিক আছে, মূল্যবোধ আইন টাইন যে অধ্যায়টা আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমরা এই মূল্যবোধের অধ্যায়টা খুব সহজ অধ্যায়, তো পরীক্ষায় এই অধ্যায়ের কোশ্চেনটা মাস্ট লিখবা, ঠিক আছে, রেখে আসবে না মূল্যবোধের কোশ্চেনটা। মূল্যবোধের থেকে কোশ্চেন যদি আসে ভাই, মূল্যবোধের তোমার যে বললাম মানে মূল্যবোধ কোন কোন মূল্যবোধ বা মূল্যবোধের হচ্ছে এই যে পয়েন্টটা পড়ালাম 6টা 7টা পয়েন্ট, এই চ্যাপ্টারটা যে এটা আমার মূল্যবোধের আমি কিভাবে মূল্যবোধটা আসলে কি করতে পারি, মূল্যবোধের মাধ্যমগুলা মানে মূল্যবোধের মাধ্যম, ঠিক আছে, এইগুলা। দেন হচ্ছে আমরা মূল্যবোধের শ্রেণীবিভাগ, মানে পরীক্ষা আসতে পারে এটা কোন ধরনের মূল্যবোধ, মানে একটা রাজনৈতিক মূল্যবোধের অপশন থাকলো আর একটা হচ্ছে অন্য মূল্যবোধের থাকলো। হ্যাঁ, আমাদের অনেক এই ফ্রি ক্লাসগুলো করেই তো আসলে মানুষজনের মানে অনেকে ভালো হচ্ছে, যেমন এটা আমাদের শাহান বলছে। ওকে, তাহলে আজকের যে 2টা অধ্যায় ক্লাস নিলাম ভাই ফ্রিতে, কোনো টাকা পয়সা না ভাই, তোমাদের ফ্রিতেই যে 2টা অধ্যায় ক্লাস নিলাম, তোমরা বুঝছো কি না, মানে 5 অধ্যায় 6 অধ্যায় দ্বারা এই যে 1.5 ঘন্টা ক্লাস নিছি ভাই, কতক্ষণ ক্লাস নিছি অনলি, মানে দেখো আমরা কতক্ষণ ক্লাস নিছি আজকের ক্লাসটা, কোনো বেশি সময় নিছি। এমসিকিউ পড়াইছি, এমসিকিউ পড়ালে তো আসলে ভালো হতো তোমাদের মনে হয়, কিন্তু অনেকের বেসিক খুবই দুর্বল। যে আমরা আজকে হচ্ছে এখনো 30 মিনিট হয় নাই, মানে আমরা হচ্ছে আরে যে এইভাবে লিখি, তো 1 ঘন্টা 30 মিনিট না ভাই, 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। তো 1 ঘন্টা 30 মিনিট দেখো আমরা কয় অধ্যায় শেষ করছি, 5 6 এই 2টো অধ্যায় শেষ করছি, এবং সেটা বেসিক থেকে আলোচনা করে পুরো বেসিক আলোচনা করে, কোনো আমি শর্টকাট আলোচনা করে নাই।
মানে কোনো শর্টকাট আলোচনা করে নাই, পুরো একদম বেসিক আলোচনা করছি, যাই, তোমাদের হচ্ছে মানে পুরো একদম বেসিক আলোচনা করছি, যাই তোমাদের হচ্ছে মানে যাদের আগে এই সমস্যা ছিল, ক্লাস করো নাই, তো সমস্যাটা মানে সব মানে সমাধানটা হয় আর কি। তো এই 2টা অধ্যায় আশা করি সমস্যা থাকবে না। নেক্সট দিন আমি চেষ্টা করবো পুরো অধ্যায় শেষ করার। নেক্সট দিন মানে যে অধ্যায়গুলো বাকি আছে, নেক্সট মানে 1 অধ্যায় বাকি আছে, এরপরে 2 কি 3 অধ্যায়, যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলো আমি আগে শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে সমস্যা থাকবে না আশা করি। তো নেক্সট ক্লাসে এখন কি বলো, এই যে 2টা অধ্যায় নিলাম, বুঝতে পারছো সবাই মানে কোন কোন টপিক পড়তে হবে? যেমন 5 অধ্যায় মানসিক চাপ এবং হচ্ছে চাপ মোকাবিলা, মানসিক চাপ আর মানসিক চাপ মোকাবেলাটা বুঝতে পারছো? যাক, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে হচ্ছে বাকি তোমরা কালকে আমাদের কিন্তু ক্লাস থাকবে বরাবর 7:30, আগামীকাল যেটা বলি, আগামীকালও তোমাদের বরাবর টাইমে ক্লাস থাকবে। এবং তোমাদের একটা কথা বলি, এবং আগামীকাল আমরা কি করব দেখো, আগামীকাল হচ্ছে আমরা বাকি অধ্যায় শেষ করব, বাকি অধ্যায় শেষ করব, ঠিক আছে? বাকি অধ্যায়গুলো শেষ করব। তো বাকি অধ্যায়গুলো শেষ করলে আমাদের মানে শনিবারে আমরা কি করব, হ্যাঁ চ্যাপ্টার 1, 2, তার মানে হচ্ছে বাকি অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 1, 2 আর হচ্ছে 7, এই 3টা অধ্যায় আগামীকাল শেষ করব। 3টা অধ্যায় শেষ করার পরে আমাদের কাজ থাকবে হচ্ছে 3টা অধ্যায় শেষ করার পরে হচ্ছে আমরা কি করব, 3টা অধ্যায় শেষ করার পরে আমরা হচ্ছে তোমাদের শনিবারে আমরা হচ্ছে এই প্রত্যেকটা অধ্যায়, এই যে এর সাথে প্লাস হচ্ছে আজকে যে অধ্যায় শেষ করছি 5 আর 6, এই 5টা অধ্যায় আমরা হচ্ছে এমসিকিউ এবং হচ্ছে সিকিউ ক্লাস নিব, ঠিক আছে? এমসিকিউ আর সিকিউ ক্লাস নিব একদম ফাটাফাটি একটা, শেষ দিন, পরীক্ষার আগের দিন। তাহলে দেখো, যেহেতু এই পত্রে আমরা অনেক সময় পাইছি, তো অনেক সময় পাওয়ার কারণে কিন্তু আমরা কি করতে পারছি, অনেক সময় পাওয়ার কারণে আমরা হচ্ছে তোমাদের বেশি করে ক্লাস নিতে পারছি, বাট ফার্স্ট পেপারে আসলে পাই নাই, তো ক্লাস কীভাবে বেশি নিব, ঠিক আছে? তো তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, করতেছি। তো বাকিটা কালকে দেখা যাবে বাকি ক্লাসে। তো আজকের মতো এখানে শেষ, সবাই ভালো থাকো, আর যে অধ্যায়গুলো পড়ে ফেলছে একটু ভালো করে পড়ে ফেলো, আর চাইলে তোমরা এই অধ্যায়গুলো একটু রিভিশন দাও, আমি তো কালকে ক্লাসে নিব, বেসিককেও পড়াবো, দেন হচ্ছে তোমাদের সাথে হচ্ছে কাল 7:30 দেখা হবে। স্যার, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।